কথাটি শেষ করে নাফিয়া যেই কফিতে লবণ ঢালতে যাবে অমনি কেউ একজন তার হাত ধরে নেয়। চমকে হাতের মালিকের দিকে তাকাতেই আফিমকে দেখে ভয়ে গলা শুকিয়ে যায় তার। আফিম নাফিয়ার হাত থেকে লবণের ডিব্বাটি নিয়ে জায়গা মতো রেখে নাফিয়ার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হতে বলে ওঠে, তো কি বলছিলেন মিস শেখ? আমায় না জ্বালালে আপনি শান্তি পাবেন না? উত্তরে কিছু না বলে এক পা করে পিছিয়ে যায় নাফিয়া। আফিম অগ্রসর হতে হতেই আবারও বলে ওঠে, আমায় জ্বালানোর বদ অভ্যেসে পড়ে গিয়েছেন? কথাটি শেষ করে এক হাতে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে আফিম। আফিমের কাছে আসতেই নাফিয়া এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে আরম্ভ করে, যা সে আগে কখনো অনুভব করেনি। আফিম নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, যদি বলি এ বদ অভ্যেসে আমিও অভ্যস্ত। আফিমের শরীরের মাতাল করা ঘ্রাণে নাফিয়া আবেশে নিজের চোখ জোড়া বুঝে নিয়ে মুগ্ধ হয়ে তা নিজের নিঃশ্বাসের সাথে নিজের মাঝে টেনে নিচ্ছে। সেই সাথে আফিমের মৃদু কণ্ঠস্বর ও তার বলা উক্তিটি নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে। আর একটু বাড়লেই হয়তো মরে যাবে সে, ঠিক এমনটি অনুভব করছে নাফিয়া। এরই মাঝে সার্ভেন্টের পায়ের শব্দ কানে আসতেই আফিম নাফিয়াকে ছেড়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। নাফিয়াও ঠিক হয়ে দাঁড়িয়ে কফিটি হাতে নিয়ে আফিমের দিকে এগিয়ে দেয়। সার্ভেন্টটি রান্নাঘরে প্রবেশ করে আফিমকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে আরম্ভ করে, ক্ষমা করুন স্যার, আসলেই আমি কফি বানাতাম, কিন্তু ম্যাম। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই আফিম বলে ওঠে, ইটস অল রাইট। মেয়েটি যেন হাঁপ ছেড়ে বাঁচে। অতঃপর নাফিয়া এবং আফিম উভয়ই হলরুমে এসে বসে। এতক্ষণে সানিয়া বেগমও হলরুমে এসে বসেছেন। আফিম আসতেই তিনি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, আফিম, ইয়া মম। আজ বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছি। যাওয়া যায়। ভাবছি আমাদের পুরান বাড়িটায় যাই, 2 বছর হলো যাওয়া হয় না। ঠিক আছে, রবি মামাকে বলে দিচ্ছি বাড়িটা পরিষ্কার করিয়ে রাখতে। বেশ। গাড়ির ড্রাইভিং সিটে বসলো আফিম। আজ সেই ড্রাইভ করবে। আর পাশের সিটে বসলো সানিয়া বেগম এবং পেছনের সিটে দাদি এবং নাফিয়া। ঠিক 3টা বাজতেই রওনা হলো তারা আফিমদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। প্রায় 2-3 ঘন্টার রাস্তা। শহর ছাড়িয়ে একটি মফস্বল এলাকাতেই আফিমদের পুরনো বাড়িটি অবস্থিত। শহর পেরিয়ে সেই এলাকাটির কাছাকাছি আসতেই দেখা যায় রাস্তার দুপাশে জনবসতিহীন বিরাট জায়গা জুড়ে শুধু হরেক রকমের গাছপালা। রাস্তাটি একদম পাকাপোক্ত হলেও আশেপাশে দৃশ্যমান সবকিছুই নাফিয়াকে গ্রামের অনুভূতি দিচ্ছে। এতগুলো বছর পর সে গ্রামের মতো একটি জায়গায় যাচ্ছে ভাবতেই একরাশ ভালো লাগা এসে নাফিয়ার মনে জায়গা করে নেয়। বাইরের দৃশ্য নাফিয়ার ভেতরে যে মুগ্ধতা সৃষ্টি করছে তার বহিঃপ্রকাশ তার ঠোঁটের হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। লুকিং গ্লাসের সাহায্যে আফিম ও নাফিয়ার সেই মুগ্ধতার হাসির সাক্ষী হয়ে রয়। সন্ধে নেমে এসেছে। আকাশটা ধূসর রং ধারণ করেছে এবং সূর্যের তাপ জানিয়েছে বিদায়। চারিদিকে বয়ে চলেছে ঠান্ডা ঠান্ডা বাতাস। আফিমদের পুরান বাড়িটি ঠিক পুরনো দিনের বাড়িগুলোর মতোই, নেই কোনো আধুনিকতার ছোঁয়া। বাড়ির সামনে এক মস্ত বড় উঠোন। সেই উঠোনের চারপাশ দিয়ে আছে বিভিন্ন গাছগাছালি। জায়গাটা গাছগাছালি বেশি থাকায় বাতাস যেমন বেশি, ঠিক তেমনই দূষণমুক্ত ও অক্সিজেন সমৃদ্ধ নির্মল নিঃশ্বাস মুগ্ধতার সাথে নিজের মাঝে টেনে নেওয়া যায়। ভূতের ভয় পাবারও সুযোগ নেই, কারণ আফিমদের বাড়ির সামনেই ছোট্ট মোটামুটি পাকাপোক্ত একটি রাস্তা এবং রাস্তার ওপাশেই আরেকটি বাড়ি আছে। আফিমদের বাড়ির দুপাশেও দুটো বাড়ি আছে, কিন্তু মধ্যবর্তী দূরত্ব অনেক। রাতে মাছের বারবিকিউ খাওয়া হবে আগের থেকেই পরিকল্পিত ছিল, তাই সন্ধে দিয়েই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে ম্যারিনেট করা মাছ নিয়ে এসেছিলেন সানিয়া বেগম, আর যা যা প্রয়োজন তার ব্যবস্থা করছেন রবি চাচা। বারবিকিউ তৈরির সময় সবাই উঠোনে বসেই আড্ডা দিবে সেই পরিকল্পনা অনুযায়ী উঠোনের ছোট ছোট বেশ কয়টি বসার জন্য মোড়া পাতানো হয়েছে। আফিম একটি হাতা কাটা গেঞ্জি পরে বারবিকিউর জন্য উঠানে চুলা ঠিক করছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে তার মুখে ও শরীরে। চুলগুলো এলোমেলো এবং কিছু অবাধ্য চুল তার কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মুহূর্তে আফিমকে কেউ দেখলে মুগ্ধ হতে বাধ্য। নাফিয়া আফিমের থেকে কিছুটা দূরে ঠিক সামনে বরাবরই একটি মোড়ায় বসে আছে। তার পাশেই দাদি ও সানিয়া বেগম গল্প করছে। সে গল্পে নাফিয়ার মনোযোগ নেই। সে তো তার সামনে বরাবর চুল সেট করতে থাকা এক সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত।
চুল ঠিক করার মাঝেই আফিম হঠাৎ চোখ তুলে তাকায় নাফিয়ার দিকে। দেখে নাফিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আফিমের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেই নাফিয়া। আবারও এক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। নিজের উপরই রাগ হচ্ছে নাফিয়ার। কেন সে বিনা কারণে আজকাল এতটা দেখছে এই পুরুষটাকে? কই, সে তো ইচ্ছে করে দেখে না, অনিচ্ছাকৃতই তো বারবার চোখ দুটো এই পুরুষটাতেই আটকে যাচ্ছে। নিজের উপরই বিরক্ত হচ্ছে সে। এদিকে নাফিয়ার তাকিয়ে থাকাটা বেশ কিছুটা সময় ধরেই বুঝতে পারছিল আফিম। তাই সে ইচ্ছাকৃতই হুট করে তাকায় নাফিয়ার দিকে, যেন চোর হাতে নাতে ধরা পড়ে। চোখে চোখ পড়তেই নাফিয়ার চোখ সরিয়ে নেওয়া ও লজ্জা পাওয়ার বিষয়টি বেশ উপভোগ করে আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আবারও নিজের কাজে মনোনিবেশ করে সে। আফিমরা এ বাড়িতে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছে বলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক বেশ ভালো তাদের। আফিমরা এসেছে জেনে প্রতিবেশী দুজন মহিলা ও দুটি মেয়ে আসে তাদের সাথে দেখা করতে। সানিয়া বেগমের অনুরোধে রাতের খাবার সেরেই যাবেন বলে ঠিক করেন তারা। সবাই গোল করে বসে গল্পে মেতে আছে। নাফিয়াও গল্পে যোগ দিয়েছে, কিন্তু আফিমের এদিকে বিন্দু পরিমাণ আগ্রহ নেই। সে ব্যস্ত রবি চাচার সাথে খাবারের ব্যবস্থা ও অন্যান্য কাজ নিয়ে। আজকের খাবার তালিকায় যা আছে তার কিছু কিছু পদ আফিম রান্না করবে। আফিমের রান্না বেশ মজা হয়, তাই সানিয়া বেগম এবং দাদি উভয়ই নিশ্চিন্তে আছেন। আফিম ও নাফিয়া দুজনে দুজনার মতো ব্যস্ত হলেও ফাঁকে ফাঁকে আর চোখে একে অপরকে একটু একটু দেখে নিচ্ছে। ভাগ্যক্রমে এবার আর একে অপরের চোখাচোখ পড়ে না। বেশ লম্বা সময় ধরে গল্প চলার পরে ঠিক 9টা বাজতেই রবি চাচা আসেন সবাইকে খেতে রাখতে। সবাইও আর দেরি না করে খাওয়ার জন্য উঠানে বিছানো বড় একটি পার্টিতে যেয়ে বসে পড়ে। উঠানেই খাবার ব্যবস্থা করার কারণ হলো উঠোনের পরিবেশটা বেশ সুন্দর। ঠান্ডা বাতাস তো বইছেই, সেই সাথে বেশ কয়েকটা হারিকেন জ্বালিয়ে রাখার ফলে জায়গাটি হলুদে বর্ণ ধারণ করেছে এবং হারিকেনগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। সেই সাথে সেকেলে একটা অনুভূতি আসছে যখন বিদ্যুৎ ছিল না এবং মানুষ আগুন দিয়েই রাতে কাজ করত। মাথার উপরই আছে প্রকাণ্ড আকাশ এবং তার বুকে ঝুলে আছে মস্ত বড় চাঁদ। বাতাসে গাছপালাগুলো নড়ছে এবং শব্দগুলো মনে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে। মশার জন্য রবি চাচা ধূপ ব্যবহার করেছেন, ফলে মশা তেমন নেই। আর 2-4টা যা আছে তার কামড় এই পরিবেশের মুগ্ধতার কাছে অতি নগণ্য। বলে রাখা ভালো, মশা মাছি তাড়ানোর প্রাচীন একটি পদ্ধতি হলো ধূপ। এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে তা দিয়েই তৈরি হয় ধূপ। এই পরিবেশে নাফিয়ার মনে হচ্ছে সে যেন আধুনিকতার যুগ থেকে অনেক পিছিয়ে প্রাচীনকালে পৌঁছে গিয়েছে। ভালো লাগা, মুগ্ধতা গ্রাস করছে তাকে। কিছুটা সময়ের মাঝেই সকলের সামনে খাবার উপস্থিত করা আরম্ভ হয়। রবি চাচা ও আফিম উভয়ই একে একে খাবার এনে পার্টির মধ্যখানে রাখছে। খাবারের তালিকায় আছে কোরাল মাছের বারবিকিউ, নান, মুরগি ঝাল করে রান্না, গরুর মাংস ভুনা, সালাদ, সাথে সাদা ভাতও আছে। যারা নান খাবে না তারা সাদা ভাত খেতে পারবে। অতঃপর সবাই মিলে খাওয়ার পাট চুকিয়ে প্রতিবেশীরা বিদায় নেয়। প্রতিবেশীদের বিদায় দিয়ে সবাই যে যার কক্ষে ঘুমোতে চলে যায়। এ বাড়িতেও নাফিয়াকে দাদির পাশের রুমটি দেওয়া হয় ঘুমানোর জন্য। কিন্তু রাত 12টা বাজতে চলল, নাফিয়ার বিন্দু পরিমাণ ঘুম আসছে না। তার ইচ্ছে করছে উঠোনে যে আরো কিছুক্ষণ নিস্তব্ধে বসে থাকতে, কিন্তু একা যেতে ভয়ও লাগছে তার। সে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠে জানালার ধারে যায়। জানালা দিয়ে বাইরের উঠোন দেখা যাচ্ছে। হারিকেনের হলদে বর্ণের আলোতে একজন পুরুষকে স্পষ্ট দেখতে পায় নাফিয়া। ঠোঁটে হাসি টেনে চুল হাতে কোমর অবধি কাপড় দিয়ে আবৃত করে সে উঠোনের উদ্দেশ্যে অগ্রসর হয়। আফিম ফোনে স্লো মিউজিক ছেড়ে এক হাত মাথার নিচে ও অপর হাত বুকের উপর রেখে শুয়ে আছে, নয়ন তার চন্দ্রিমার দিকে। নাফিয়া এসে আফিমের থেকে একটু দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে ওঠে, আমিও যদি আপনার সাথে এখানে বসি তবে কি খুব বিরক্ত হবেন? হঠাৎ কারো কণ্ঠস্বর কানে আসতেই উঠে বসে আফিম। নাফিয়ার দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। নিজ স্থানে থেকে একটু সরে নাফিয়াকে বসার জায়গা করে দিতেই নাফিয়া ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের পাশে বসে পড়ে। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, এত রাতে এখানে? এ বাড়িতে এলে হয় ছাদে, না হয় এখানেই রাত কাটে আমার। বাহ। কথার আর কিছু না পেয়ে উভয়ই কিছুটা সময় নীরব থাকে। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে,
তুমি জেগে আছো যে? ঘুম আসছিল না, এই মুগ্ধতাটা মিস করছিলাম। উত্তরে কিছু বলে না আফিম। নাফিয়া বলে ওঠে, এখানে আপনার কোনো বন্ধু মহল নেই? বন্ধু নামক সম্পর্কটি আমার জীবনে নেই। অবাক হয় নাফিয়া। বিস্মিত কণ্ঠেই নাফিয়া জিজ্ঞেস করে, কেন? গম্ভীর, কথা কম বলা আর আলাদা ব্যক্তিত্বের হওয়ায়। তাতে কি হয়েছে? আমার তো মনে হয় আপনি অনেক ভালো বন্ধু হওয়ার যোগ্য। এতক্ষণ অন্যদিকে তাকিয়ে থাকলেও এই কথায় নাফিয়ার দিকে দৃষ্টিতে নিক্ষেপ করে আফিম। আফিমের চোখে চোখ রেখে নাফিয়া তার ডান হাতটি আফিমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, বন্ধু হতে পারি? একবার নাফিয়ার হাতের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নাফিয়ার চোখের দিকে তাকায় আফিম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে নাফিয়ার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে এক হ্যাচকা টানে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে আসে আফিম। উভয় একে অপরের এতটা কাছে যে উভয়ের ঠোঁট জোড়ার মধ্যবর্তী দূরত্ব ব্যাস কয়েক ইঞ্চির। আফিমের এমন কাজে নাফিয়া চমকে যায়। সেই সাথে আফিমের এতটা কাছে আসায় তার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। আফিম ঠোঁটে বাঁকা হাসি নিয়ে মৃদুস্বরে বলে ওঠে, আর কি হওয়ার যোগ্য আমি? মুহূর্তেই একরাশ লজ্জা ও অদ্ভুত অনুভূতিতে ছেয়ে গেল নাফিয়ার হৃদয়। আফিমের দিকে তাকিয়ে থাকাটা বেশ দুষ্কর মনে হচ্ছে তার কাছে, তাই চোখ জোড়া নামিয়ে নেয় সে। হারিকেনের এই হলদে আলোতে নাফিয়ার লজ্জা রাঙা চেহারাটা এতটাই মোহনীয় লাগছে যে আফিম নিজের অজান্তেই একটি ঘোরের মাঝে বিলীন হয়ে যেতে আরম্ভ করে। কিছু না ভেবেই আফিম একটু একটু করে এগিয়ে যেতে থাকে নাফিয়ার ঠোঁটের দিকে। আফিমের ঘন নিঃশ্বাস নিজের মুখের উপর অনুভব করতেই নাফিয়া আধো আধো চোখে আফিমের দিকে তাকায়। আফিম ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। নাফিয়া খুব করে চাচ্ছে আফিমকে আটকাতে, কিন্তু কেনই যেন সে অনুভব করছে তার পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। সে কোনোভাবেই পারছে না আফিমকে বাধা দিতে। তবে কি কোথাও না কোথাও সেও চায় এটি? আফিম আর নাফিয়ার ঠোঁট জোড়ার মাঝেই ঠিক 2 ইঞ্চি দূরত্ব অবশিষ্ট। ঠিক এমন সময় হুট করে হারিকেনের কেরোসিন শেষ হয়ে আলো নিভে যায় এবং পুরো জায়গাটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অমনি ভয়ে আফিমকে জড়িয়ে ধরে নাফিয়া। হঠাৎ ঘোর কেটে যাওয়ায় আফিম একটু অপ্রস্তুত হয়ে পড়লেও নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করায় অনেকটা অন্যরকম ভালো লাগা কাজ করে তার। এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে অপর হাতে ফোনের লাইটটি জ্বালায় সে। আলোর উপস্থিতি টের পেয়ে আফিমের বুক হতে আলতো করে মাথা তুলে আফিমের দিকে তাকাতেই দেখে আফিম তার দিকেই চেয়ে আছে, ঠোঁটে সেই বাঁকা হাসি নিয়ে। ভীষণ লজ্জায় এসে ভিড় জমায় নাফিয়ার মনে। সে আর দেরি না করে আফিমকে ছেড়ে নিজের কক্ষের দিকে দৌড়ে পালায়। এদিকে নাফিয়ার কাছ থেকে হেসে দেয় আফিম। সকালে আফিম, দাদি, সানিয়া বেগম, নাফিয়া সবাই প্রস্তুত হয়ে বের হয় পুরন বাড়ির আশপাশটা ঘুরে ঘুরে দেখতে। আজ গাড়ি নিয়ে বের হয়নি তারা। সানিয়া বেগম ও দাদি তাদের পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলতে বলতেই হাঁটছে। এদিকে তাদের পেছনেই আফিম ও নাফিয়া নীরবে হেঁটে চলেছে। হাঁটার মাঝে আর চোখে একে অপরকে একটু দেখছেও। অনেকটা হাঁটার পর নাফিয়া দেখে বেশ বড় একটি খালি মাঠ এবং এর এক কিনারায় 5-6টির মতো ঘোড়া বেঁধে রাখা। একজন লোক এই ঘোড়াগুলোর সাথে দাঁড়ানো। নাফিয়া ঘোড়া দেখে বেশ উত্তেজিত হয়ে দ্রুত পদে ঘোড়াগুলোর কাছে চলে যায় এবং লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই ঘোড়াগুলো কি জন্য রাখা হয়েছে? এই ঘোড়াগুলো দ্বারা প্রতিদিন ঘোড়ার গাড়ি চালানো হয়। ও, আলাদাভাবে ঘোড়া চালানো যাবে? না, এই নিয়ম নেই। মন খারাপ হয়ে যায় নাফিয়ার। এই মন খারাপ নিয়েই বাকিদের কাছে ফিরে আসে সে। সবাই দূর থেকেই নাফিয়ার এই বিষয়টি খেয়াল করে। সানিয়া বেগম এবং দাদি উভয়ই নাফিয়াকে মন খারাপ না করার জন্য সান্ত্বনা দিয়ে নিজেদের মতো করে আবারও হাঁটা আরম্ভ করে। আফিম এতক্ষণে কিছু না বললেও এবার বলে ওঠে, ঘোড়া চড়াতে পারো? নাফিয়া মাথা ডানে বামে হেলিয়ে বোঝায় যে পারে না। আফিম এবার বলে ওঠে, তাইলে এত মন খারাপের কি আছে ইডিয়েট? আফিমের কথায় সাথে সাথেই মেজাজ খারাপ হয়ে যায় নাফিয়ার। সে ক্রুদ্ধ কণ্ঠে বলে ওঠে, নিজে এত পারলে যান না চালান, অ্যারোগেন্ট। আফিম উত্তরে কিছু না বলেই উল্টো হেঁটে সেই ঘোড়াগুলোর কাছে যায়। নাফিয়া বিষয়টি খেয়াল করে না। সে তো আছে তার মন খারাপ নিয়ে। কিছুটা সময় পার হতেই আফিম একটি ঘোড়ায় চড়ে তা নিয়ে নাফিয়ার কাছে আসে। নাফিয়ার চোখ আফিমের উপর পড়তেই তার চোখগুলো রসগোল্লার ন্যায় বড় হয়ে যায়। অবাক চাহনিতে তাকিয়ে আছে সে আফিমের দিকে। আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে। আফিম ঘোড়া চড়াতে পারে দেখে নাফিয়া বেশ খুশি হয়ে আফিমের কাছে গিয়ে বলে ওঠে, প্লিজ আফিম,
আমার ছোটবেলা দিয়ে শখ ঘোড়া চালানোর। প্লিজ আমাকেও সাথে নিন। নো আই ওয়ান্ট। প্লিজ প্লিজ প্লিজ। কিছুক্ষণ আগেই কেউ একজন আমাকে অ্যারোগেন্ট বলেছিল। সরি, প্লিজ ক্ষমা করে দেন। সানিয়া বেগম এবং দাদিও আফিমকে বলে ওঠে নাফিয়াকে ঘোরাতে ওঠাতে। অবশেষে আফিম নাফিয়াকেও ওঠায় ঘোরাতে। অসম্ভব ভালো লাগা কাজ করছে নাফিয়ার। এই প্রথম সে ঘোরাতে উঠল। অবশ্য এক পাশেই পা রেখেছে সে, ছেলেদের মতো আর বসেনি। আফিম ঘোড়াকে নিয়ন্ত্রণে রেখে ধীরে ধীরে চালানোর মাঝেই নাফিয়ার কানের কাছে মুখ নিয়ে এসে বলে ওঠে, আমাকে ধন্যবাদ বলা উচিত তোমার মিস শেখ। আফিমের দু বাহুর মাঝে আবদ্ধ হয়ে আছে নাফিয়া। সেই সাথে আফিমের এতটা কাছে এসে মৃদুস্বরে কথা বলাই কেমন যেন আলাদা রকমের অনুভূতি হচ্ছে নাফিয়ার। এই অনুভূতিটার কোনো নাম নেই, আর অনুভূতি কিভাবে ব্যক্ত করতে হয় তাও জানা নেই নাফিয়ার। কিন্তু সে এই অনুভূতিটির বারংবার অনুভব করতে চায়। কিছুটা কাঁপা কাঁপা স্বরে নাফিয়া বলে ওঠে, থ্যাংক ইউ। এভাবে না। তবে উত্তরে কিছু না বলে ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে নেয় আফিম। দাদিকে রাতের শেষ ঔষধটি দিয়ে কাজ শেষ হতেই নিজের কক্ষে ফিরে আসে নাফিয়া। গায়ে জড়ানো ওড়নাটি খুলে বিছানায় ছুঁড়ে ফেলে নিজেও বিছানায় গা এলিয়ে দেয়। আজ 3 মাস 15 দিন পূর্ণ হলো তার এই বাড়িতে পদার্পণ করার। তারপরেও মনে হয় এই তো ব্যাস কয়েকদিনই হয়েছে এ বাড়িতে সে পদার্পণ করেছে। সেই সাথে এ বাড়ির মানুষগুলো এতটাই ভালো যে এই মানুষগুলোর সাথে থাকলে নাফিয়ার মনে হয় সে তার পরিবারের সাথেই আছে। হঠাৎ নাফিয়ার পাশে পড়ে থাকা তার ফোনটি বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পায় আম্মু লিখে সেভ করা নাম্বারটি দিয়ে কল আসছে। নাফিয়া ঠোঁটে হাসি টেনে কলটি রিসিভ করে। ফোনের ওপাশ হতে নয়না বেগম বলে ওঠে, সকালে সেই সাথে দুপুরেও তো এই একই প্রশ্ন করেছো আম্মু, আর গত 3 মাস 15 দিনে প্রতিদিন 3 বেলা করে এই একই প্রশ্ন করে আসছো। তুমি বিরক্ত হও না? মোটেও না, মা হলে বুঝতে। এখনো মা হও নাই তো, তাই এমন প্রশ্ন জাগে। উত্তরে একটু হাসে নাফিয়া, অতঃপর বলে ওঠে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সন্তান এতটা দূরে থাকলে কোনো মা কি ভালো থাকে? দূরে কোথায়, মাত্র 40 মিনিটের রাস্তা। আর এই 40 মিনিটের রাস্তায় তুমি গত 3 মাস ব্যতিক্রম করে নিজ মায়ের সাথে দেখা করতে আসতে পারলে না? উত্তরে চুপ থাকে নাফিয়া। নয়না বেগম আবারও বলে ওঠেন, নিজের মা বাবা বোন কারো কথাই কি তোমার মনে পড়ে না? একটি বারও এসে আমাদের দেখে যেতে ইচ্ছে হয় না? ও আম্মু বড্ড বেশি বোঝো। এখানে আমি কাজের জন্যই থাকি, আর মাত্র 3 মাস হলো জয়েন করেছি। এখনই যদি ছুটি চাই তবে তারা কি ভাববে? নিশ্চয়ই এটাই যে আমি কাজে ফাঁকি দেওয়া মেয়ে। এত কিছু শুনতে চাচ্ছি না। 2 থেকে 3 দিনের মাঝেই তোমার বাসায় দেখতে চাই। কিন্তু নাফিয়া, এটি আদেশ। ঠিক আছে মা। রাখি, কাল সকালেই জানাবা কখন আসছো। আচ্ছা। ফোন রেখে কিছুটা চিন্তিত হয় নাফিয়া। জানালার ধারে এসে দাঁড়িয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে নাফিয়া। আজ আকাশে চাঁদ নেই, তবে তারা সমাবেশ দৃশ্যমান। চাঁদে যেন মুগ্ধতা আছে, প্রশান্তি আছে। তারাই তা না থাকলেও তা দেখতে বেশ লাগে। নাফিয়া নিজের গায়ে ওড়না পেঁচিয়ে চাঁদে যাওয়ার উদ্দেশ্যে নিজের কক্ষ ত্যাগ করে। ছাদে আসতেই চমকে যায় নাফিয়া। ছাদে এসে যে তার এমন কিছু দেখতে হবে তা তার ভাবনাতে ছিল। ছাদের দরজার ধারে চুপটি করে দাঁড়িয়ে পড়ে সে। আফিম কোনো একটা স্লো মিউজিকে স্লো মোশন ডান্স মত্ত হয়ে আছে। বাইরের জগতের কোনো কিছুই তাকে প্রভাবিত করছে না। সে যেন নিজের অন্য কোনো একটা দুনিয়ায় আছে এই মুহূর্তে। প্রায় 7 মিনিট মন্ত্রমুগ্ধ হয়ে আফিমের নৃত্য দেখার পর নাফিয়া অনিচ্ছাকৃতই বলে ফেলে, ওয়াও, অসাধারণ। নাফিয়ার কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকিয়ে থেমে যায় আফিম। হাঁপিয়ে যাওয়ায় নিঃশ্বাস কিছুটা ঘন হয়ে গিয়েছে তার। নাফিয়া আফিমের দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, একদম ইন্ডিয়ার রাঘব জুয়েলের মতো স্লো মোশন ড্যান্স করেন আপনি। এতটা সুন্দর স্লো মোশন ড্যান্স কোত্থেকে শিখেছেন? প্যান্টের পকেট হতে নিজের রুমালটি বেরিয়ে মুখমণ্ডলে বিন্দু বিন্দু জমা হওয়া ঘাম মুছে নেয় আফিম। অতঃপর নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ছোট্টবেলা থেকেই নৃত্যের প্রতি বেশ অনুরাগী ছিলাম। একা একাই নিজের মন মতো নাচতাম। এভাবেই
কিছুটা বড় হবার পর আমার স্কুলে একজন নৃত্যে পণ্ডিত বলা চলে এমন শিক্ষকের খোঁজ পাই। তাকে অনুরোধ করার পর তিনি আমায় নাচ শিখিয়েছিলেন। এইসব বলতে বলতে নাফিয়া এবং আফিম উভয়ই ছাদের রেলিংয়ের ধারে এসে দাঁড়ায়। আফিমের কথার উত্তরে নাফিয়া বলে ওঠে, বাহ, আপনার তো প্রফেশনাল ডান্সার হওয়া উচিত ছিল। উত্তরে কিছু না বলে একটু হাসি ঠোঁটে টেনে আনে আফিম। এরপর কিছুটা সময় নীরবে কাটাবার পর নাফিয়া বলে ওঠে, আফিম, হুম। আমার কিছুদিনের ছুটি প্রয়োজন। নাফিয়ার কথাটি শুনে তার দিকে ফিরে তাকায় আফিম। বলে ওঠে, কেন? বাসায় যেতে চাইছি। যদি না দেই ছুটি? আম্মুর আদেশ, যেতেই হবে। উত্তরে আফিম কিছু বলে না। নিজের দৃষ্টি সরিয়ে নেয় সে। নাফিয়াও আফিম হতে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। বিন্দু পরিমাণ ভালো লাগছে না নাফিয়ার। বাসায় গেলে আগামী কিছুদিন এই মানুষটাকে ও আর দেখতে পারবে না। কিন্তু নাফিয়া বুঝে উঠতে পারছে না এই মানুষটাকে না দেখলে ওর তো কিছু যায় আসার কথা না। তবে কেন খারাপ লাগা কাজ করছে? নাফিয়া কেনই যেন খুব করে চাইছে আফিম বলুক, মিস শেখ, আই উইল মিস ইউ। ঠিক ওই মুহূর্তেই আফিম বলে ওঠে, উইল ইউ ড্যান্ট মিস শেখ? অবাক হয় নাফিয়া, সেই সাথে কিছুটা খুশিও হয় সে। কিন্তু সে তো নাচতে পারে না। এটি মনে হতেই মন খারাপ হয়ে যায় নাফিয়ার। সে মন খারাপ করেই বলে ওঠে, আমি নাচতে পারি না। উত্তরে আলতো হেসে আফিম তার ডান হাতটি নাফিয়ার দিকে বাড়িয়ে দেয়। একবার আফিমের হাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে আফিমের চোখের দিকে তাকায় নাফিয়া। আফিমের দৃষ্টিও নাফিয়ার দিকেই। গাঢ় খয়েরি রঙের এই চোখ জোড়ায় একটা ভরসা খুঁজে পাচ্ছে নাফিয়া। নাচ পারুক বা না পারুক, এই মানুষটির হাত কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না সে। আর না ভেবে আফিমের হাতের উপর হাত রাখে সে। আফিম এক হাঁচকা টানে তাকে নিজের বুকে নিয়ে আসে। এক হাতে নাফিয়ার কোমর ও অপর হাতে নাফিয়ার হাতের আঙুলের মাঝে আঙুল দিয়ে ধীরে ধীরে নাফিয়াকে নিয়ে দুলছে আফিম। আগের থেকেই আফিমের ফোনে স্লো মিউজিক চালু করা ছিল। বেশ কিছুটা সময় দুজনে এই স্লো ডান্সের মত্ত থাকে। আসলে ডান্সের কোনো স্টেপই নাফিয়ার করতে হচ্ছে না। প্রতিটি স্টেপ আফিম নিজে করছে এবং নাফিয়াকে দিয়ে করাচ্ছে। নাফিয়া খুব উপভোগ করছে বিষয়টি। সেই সাথে উভয়ের এতটা কাছে থাকায় তাদের দুজনের মাঝেই এক অন্যরকম অনুভূতি কাজ করছে। এই অনুভূতিটি উভয়ই খুব করে উপভোগ করছে। অতঃপর নৃত্য শেষে হতেই আফিম ও নাফিয়া উভয়ই কিছুটা হাঁপিয়ে যাওয়ায় জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। সেই সাথে উভয়ের ঠোঁটেই হাসি। নাফিয়া আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধন্যবাদ আফিম, এটি আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ অনুভূতি ছিল। ঠোঁটে আলতো হাসি নিয়েই আফিম জিজ্ঞেস করে ওঠে, প্রথমটি? ঘোড়ায় ওঠা। এক ভ্রু উঁচু করে আফিম বলে ওঠে, ইট মিন্স তোমার জীবনের শ্রেষ্ঠ দুটি অনুভূতি আমার সাথে? জি। বাঁকা হেসে আফিম বলে ওঠে, হোয়ার ইজ মাই রিটার্ন গিফট? কি চাই আপনার? যা চাইবো তাই দিবে? ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে একটু একটু করে নাফিয়ার দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে আফিম। নাফিয়া ইতস্তত বোধ করায় একটু একটু পেছাতে থাকে। মৃদু স্বরে এসে বলে ওঠে, চেষ্টা করব। চেষ্টা করবো বললে হবে না। আমার ঘুম আসছে। বলতে বলতেই ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। সামনে থেকে নাফিয়ার দুপাশ হতে দু হাতে রেলিং চেপে ধরে আফিম বলে ওঠে, আগে বলো যা চাইবো তাই দেবে। ভীত কণ্ঠে নাফিয়া বলে ওঠে। আচ্ছা। ঠোঁট কামড়ে একটু হেসে আফিম বলে ওঠে। তোলা থাকলো। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচে নাফিয়া। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা। কবে যেতে চাইছো বাসায়? কালই। উত্তর শুনে কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে আফিম। নাফিয়াও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আফিমের চোখের দিকে। উভয়ের চোখ জোড়াই অব্যক্ত অনেক কথাই বলতে চাইছে এবং তারা উভয়ই একে অপরের চোখের ভাষা বুঝবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাফিয়ার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকায় আবারও আফিমের মাঝে এক ঘোর লাগা অনুভূতি কাজ করছে, যা এই মুহূর্তে চাইছে না সে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে নাফিয়ার থেকে চোখ সরিয়ে নাফিয়ার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ায়। আফিমের কাছে থাকাটা বেশ ভালো লাগছিল নাফিয়ার। হঠাৎ আফিমের এভাবে দূরে সরে যাওয়াটা ভালো লাগে না তার। সে কিছু না বলে চুপচাপ চলে যাওয়ার জন্যে পা পাড়াতেই আফিম ডেকে ওঠে, মিস শেখ, জি। আরও কিছুটা সময় থাকবে? মুহূর্তেই মন ভালো হয়ে যায় নাফিয়ার।
ঠোঁটে হাসি টেনে সম্মতি দিয়ে রেলিং ধরে আফিমের পাশে দাঁড়ায় সে। আফিম নাফিয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে ওঠে, সে সামথিং অ্যাবাউট ইউ। কি বলবো? কথাটি বলে কিছুটা সময় নিয়ে নাফিয়া নিজেই বলে ওঠে, আমি তো খুব সাধারণই, বিশেষভাবে নিজেকে উপস্থাপন করবার মতো কিছুই নেই। সাধারণ অন্য সব মেয়েদের মতোই একটি মেয়ে। তবে যে সকল জিনিস অন্য সব মেয়েদের থেকে আলাদা আমায় নাফিয়া বানায় তা হলো আমার চিন্তাধারা। আমি কখনোই নিজেকে অন্য কারো সাথে তুলনা করি না, তাই আমার মাঝে হিংসে নেই। আমি কখনো নিজেকে নিয়ে গর্ব করি না বা নিজের বুদ্ধিমত্তা বা অর্জনসমূহ নিয়ে গৌরব অনুভব করি না। সব কিছুই আল্লাহর নিয়ামত মনে করি। তাই আমার মাঝে অহংকার নেই, আমার মাঝে নিরাশা বা হতাশা কাজ করে না, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা হবেই। রাতের পরের দিন আসবেই, নিয়ত সৎ থাকলে বিপদ কাটবেই। আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করি না, কারণ আমি বিশ্বাস করি কার্মা বলে একটি জিনিস আছে। আমার এসব গুণাবলী আমাকে অন্যান্য মেয়েদের থেকে আলাদা নাফিয়া বানায়। কিছুটা সময় এক দৃষ্টিতে তাকিয়ে রয় আফিম নাফিয়ার দিকে। এই মুহূর্তে নাফিয়াকে আফিমের বড্ড অসাধারণ মনে হচ্ছে। হয়তো নাফিয়া অতি সাধারণ, তবে কিছু ক্ষেত্রে অতি সাধারণ হওয়াটাই অসাধারণ বিষয়। আফিম ঠোঁটে আলতো হাসি রেখে বলে ওঠে, তবে তোমাকে অতি সাধারণ বলা উচিত নাকি অসাধারণ? অতি সাধারণ। আবারও দুজন চুপ। নীরবতা কাটিয়ে নাফিয়া বলে ওঠে, অনুমতি পেলে একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাইছি। কি প্রশ্ন? আপনি এখনো আপনার প্রাক্তনকে মনে করেন? ও আমার ভালোবাসা ছিল না, মানে? ও আমার বিজনেস পার্টনার ছিল। ওদের কোম্পানিটা আমাদের মতো এত বড় এবং প্রভাবশালী ছিল না। ব্যবসায় লস করে এবং ব্যাংক ওদের নামে কেস করে। ওদের এমন দুঃসময়ে আমি ওদের কোম্পানির প্রজেক্টে টাকা ইনভেস্ট করি এবং নিজের কর্মচারী এবং শ্রম দিয়ে প্রজেক্টটা সফল করি। ফলে ওর এবং আমার উভয়েরই ব্যবসায় লাভ হয়। হয়তো এতে ওর আমার প্রতি দুর্বলতা তৈরি হয়। তারপর ওই আমাকে প্রথম প্রপোজ করেছিল, রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু ও পিছু ছাড়েনি। পুরো মাস পেছনে পড়ে থেকে অনুরোধ করে আমি যেন ওকে একটি সুযোগ দেই। আমার জীবনেও কেউ ছিল না, তাই ভেবে দেখলাম ওকে একটা সুযোগ দেওয়াই যায়। তারপর ওর সাথে সম্পর্ক, কথায় কথায় গায়ে ঢলে পড়া, স্পর্শ করা, লাগাম ছাড়া কথা, এসবে খুব বিরক্ত ছিলাম। ওকে সহ্য করাই কঠিন হয়ে পড়েছিল, তাই জন্যে ওকে ব্রেকআপের কথা বলি। আর সেদিনই নিজের চরিত্রের দোষ ঢাকতে আমায়। কথাটি আর শেষ করতে পারে না আফিম। শেষ বাক্যটি বলার সময় আফিমের কণ্ঠস্বরের পরিবর্তন লক্ষ্য করে নাফিয়া। এ বাক্যটি বলার সময় ভীষণ রেগে যায় আফিম। নাফিয়া প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, বাহ, মানুষ আপনার সাথে জোর করে প্রেম করে, এইদিকে আমি জন্মগত সিঙ্গেল। ঠোঁট উল্টে কথাটি বলে নাফিয়া। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করনি? হুম, ছেলে বন্ধু ছিল? একটুও না। কেন? ছেলেদের সাথে মিশাটা আমার পরিবার পছন্দ করতো না, আর আমিও ব্যক্তিগতভাবে অপছন্দ করি। অবাক হয় আফিম, তবে কিছু বলে না। সকালে তারিখে পত্রিকার কিছু প্রতিবেদন পড়ে শোনাবার পর নাফিয়া সানিয়া বেগমের সাথে ছুটির বিষয়ে কথা বলতে তার কক্ষের দিকে অগ্রসর হয়। দরজার বাইরে হতে অনুমতি নিয়ে কক্ষে প্রবেশ করতেই সানিয়া বেগম তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কি ব্যাপার, আজ হঠাৎ আমার কক্ষে? আগে কখনোই তো এমুখো হওনি। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া বলে ওঠে, একটি বিষয়ে অনুমতি নিতে এলাম, সেই সাথে একটু গল্প করতে, যদি সম্মতি দেন। দিচ্ছি, বসো। নাফিয়া সানিয়া বেগমের পাশে সোফায় বসে বলে ওঠে, আসলে আমার কিছুদিনের জন্য ছুটি প্রয়োজন। আম্মু খুব করে বলল কাল রাতে, তাকে না করতে ব্যর্থ হয়েছি। স্বাভাবিক, 3 মাসের বেশি হয়ে গেল এসেছ, আর একদিনের জন্য দেখা করতে যাওনি। কবে যেতে চাইছো? আজ অথবা কাল। আজই যেও। জি আচ্ছা। তবে ছুটি কিন্তু বেশি দিনে পাবে না, বলে দিচ্ছি। এই 3 মাসে আমাদের পরিবারের একজন সদস্য পরিণত হয়েছ। খুবই লক্ষ্মী একটা মেয়ে তুমি। ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার মাথায় হাত বুলিয়ে কথাটি বলেন সানিয়া বেগম। নাফিয়াও ঠোঁটে হাসি টেনে নেয়। ঠোঁটে হাসিটা অব্যাহত রাখেন সানিয়া বেগম। হঠাৎ নাফিয়া কিছু একটা মনে হতেই বলে ওঠে, আন্টি যদি কিছু মনে না করেন তবে একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। আঙ্কেলকে একবারের জন্য দেখলাম না আসলে। নাফিয়ার কথা শেষ হবার আগেই সানিয়া বেগম বলে ওঠেন, ইউএসএতে আসেন উনি নিজের বউ কন্যা সন্তানকে নিয়ে। জি।
ভালো বনিবনা না হয় আফিম ছোট থাকতেই আমরা আলাদা হয়ে যাই, কিন্তু আফিমের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো। কারণ আমি কখনোই চাইনি আমার সন্তানের উপর আমার ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব পড়ুক। আফিমকে সবসময়ই তার বাবার ভালো দিকগুলো বলেছি এবং কখনোই ওর বাবার প্রতি ক্ষোভ জন্মতে দেইনি। আপনার মতো এত ভালো মানুষের সাথে কারো বনিবনা না হয়েও কি থাকতে পারে? উত্তরে আলতো হেসে সানিয়া বেগম বলে ওঠে, তুমি যতই ভালো হও না কেন, পৃথিবীর যে কোনো মানুষের জন্য তুমি উপযুক্ত হবে না। উনিও খুব ভালো একজন মানুষ, কিন্তু তার জন্য আমি এবং আমার জন্য সে উপযুক্ত জীবনসঙ্গী না। উত্তরে কিছু বলে না নাফিয়া। সানিয়া বেগমের কথায় যুক্তি খুঁজে পাচ্ছে সে, কিন্তু এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে ভাবতে চায়। একসাথে থাকার চেয়ে একসাথে ভালো থাকাটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে রয়েও যদি সেটা মানসিক প্রশান্তি না থাকে, তবে একসাথে থাকাটা বৃথা নয় কি? 24 বছর আগে এই প্রশ্ন জেগেছিল সানিয়া বেগমের মনে। এর উত্তর খুঁজে পাওয়ার পরেই তিনি আফিমের বাবা আরহাম ইবনানের সাথে বিচ্ছেদ সিদ্ধান্তে উপনীত হন। তাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। বিয়ের আগে তারা শুধু একে অপরের রূপ এবং কিছু গুণাবলী সম্বন্ধে জানারই সুযোগ পেয়েছিলেন। অতঃপর বিয়ের পরে পরিলক্ষিত হয় প্রতিটি জিনিসেই তাদের ভিন্ন মত, তাদের মুগ্ধতা ভিন্ন জিনিসে। সব জিনিসেই দুজনের ভিন্ন মত হওয়ায় একজনকে তো সমঝোতা করতেই হতো, আর সেই একজনটা ছিলেন সানিয়া বেগম। নিজের ইচ্ছে, চাওয়া পাওয়া সব কিছু নিজের মাঝে চেপে তিনি আরহাম সাহেবের ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছিলেন। হয়তো এটিই তার সবচেয়ে বড় ভুল ছিল। একটি সম্পর্কে যখন সবসময়ই একতরফা সমঝোতা হয়, তখন সমঝোতা করা মানুষটির অনুভূতির মৃত্যু ঘটে। সে মানুষটি কখনোই সে সম্পর্ক থেকে খুশি থাকতে পারে না। আর যে মানুষটি নিজেই খুশি নয়, সে অন্যকে কিভাবে খুশি রাখবে? আরহাম সাহেব স্ত্রী হিসেবে যে রূপ নারী চেয়েছিলেন, তেমনটি তো মোটেও ছিলেন না সানিয়া বেগম। তাই মনের দিক থেকেও সেও এই সম্পর্কে সুখে ছিলেন না। এর মানে এমনটি মোটেও নয় যে তিনি সানিয়া বেগমের সাথে কোনো খারাপ ব্যবহার করতেন বা সানিয়া বেগমকে স্ত্রী হিসেবে যোগ্য মূল্য বা সম্মান করেননি। আফিমের বয়স যখন 10, তখন সানিয়া বেগম একটি কঠিন সিদ্ধান্ত নেন। একটিই তো জীবন, একে সমঝোতা বা বিনা সুখ প্রশান্তিতে কাটিয়ে দেওয়াটা বোকামি মাত্র। তাই তিনি আরহাম সাহেবকে তালাকের প্রস্তাব দেন। এই প্রস্তাবে আরহাম সাহেব প্রথমে অবাক হলেও পরে সম্মতি দেন। অতঃপর নিজের বিদেশ যাওয়ার ইচ্ছেতে বিদেশ গমন করেন। তার 2 বছর পর আরহাম সাহেব তার মাকে জানান তিনি ওখানের এক বাংলাদেশি মেয়েকে পছন্দ করেছেন এবং বিয়ে করতে চান। সানিয়া বেগম এবং আরহাম সাহেবের মাঝে পার্থক্য এতটুকুই যে আরহাম সাহেব তার নতুন জীবন সঙ্গীর মাঝে সুখ খুঁজে নিয়েছেন এবং সানিয়া বেগম সুখ খুঁজে নিয়েছেন নিজের পুত্রের মাঝে। সানিয়া বেগম আফিমকে শিখিয়েছেন সৎ মাকেও সম্মান করতে এবং নিজের সৎ বোনকেও আদর করতে। সানিয়া বেগম কখনোই আফিমের কাছে এসব বিষয়ের জটিলতা উপস্থাপন করেননি এবং এ সকল বিষয় তিনি যথেষ্ট চতুরতা ও বুদ্ধিমত্তার সাথে আফিমের কাছে সহজ এবং স্বাভাবিক বিষয় হিসেবেই উপস্থাপন করেছেন। সেই সাথে তিনি কখনোই আফিমকে নিজের কষ্টের প্রত্যক্ষদর্শী করেন নাই, বরং আফিমের মনে তার পিতার প্রতি সম্মানটা যেন বজায় থাকে সেই বিষয়টির প্রতি লক্ষ্য রেখেছেন। এসবের একটিই কারণ, তা হলো সানিয়া বেগম কখনোই চাননি তার ছেলে কোনোভাবেই কষ্ট পাক বা তার ছেলের মনে এসব বিষয় কোনোভাবে দাগ কাটুক। মায়ের কষ্ট কোনো সন্তানই সহ্য করতে পারে না। তাই হয়তো আফিমের তার পিতার প্রতি ক্ষোভ বা বিরূপ ধারণা তৈরি হতো, যা একটি শিশু মনের উপর খারাপ প্রভাব ফেলে। আফিমের মায়ের বুদ্ধিমত্তা এবং সচেতনতার জন্যই আফিমের শৈশবে তার পিতামাতার আলাদা হওয়ায় তেমন গাঢ় এবং বাজে প্রভাব পড়েনি এবং সেই সাথে আফিমের এসব বিষয় মেনে নিতে তেমন কষ্টও হয়নি। আফিম যেমন তার সৎ মা ও বোনকে ভালো জানে, ঠিক তেমনই তার সৎ মা বোনও তাকে যথেষ্ট ভালো জানে। তাদের সবার মাঝেই একটা ভালো সম্পর্ক বিদ্যমান। সেই সাথে সম্পত্তি নিয়েও কোনো ভেজাল নেই, কারণ আরহাম সাহেব তার বাংলাদেশের কোম্পানি আফিমের নামে করে দিয়েছেন এবং ইউএসএতে তার চলমান ব্যবসার উত্তরাধিকারী তার কন্যা সন্তান। আফিমের অফিসে গুরুত্বপূর্ণ মিটিং থাকায় সে বলতে গেলে সারাদিনই ব্যস্ততায় কাটায়। যেখানে সন্ধ্যেতেই বাড়ি ফিরে, সে সেখানে আজ রাত 8টা বাজার পর বাড়ি ফিরেছে। গোসল সেরে নিচে আসতেই আফিমের মনে পড়ে আজ নাফিয়ার নিজের বাড়িতে যাওয়ার কথা ছিল। মনে হতেই আফিম দ্রুত দাদির রুমের দিকে অগ্রসর হয়। কেন যেন ভয় ভয় লাগছে তার। নাফিয়াকে শেষ একটি বারের জন্য হলেও সে দেখতে চায়, না হলে আগামী 4-5 দিনের এই দূরত্ব যেন তার জন্য অসহনীয় হয়ে উঠবে।
তড়িৎ গতিতে দাদির কক্ষে প্রবেশ করতেই এক শীতল বাতাস এসে ছুঁয়ে আফিমের হৃদয়টাকে মুহূর্তেই শান্ত করে দেয়। বিছানায় দাদির পেছনে বসে দাদির মাথায় তেল দিতে দিতে গল্প করছে নাফিয়া, অর্থাৎ নাফিয়া এখনো যায়নি। আফিম শীতল চাহনিতে তাকিয়ে রয় তার দিকে। হঠাৎ আফিমকে দেখে চমকে যায় নাফিয়া। সেই সাথে আফিমের চাহনিতে কেমন যেন একটু লজ্জাও লাগে তার। সে নীরবে দাদির পিছন থেকে উঠে দাঁড়িয়ে আফিমের দিকে অগ্রসর হয়। নাফিয়া উঠতেই চোখ খুলে তাকান দাদি, দেখেন তার পোতা এসেছে, কিন্তু নাফিয়াকে আফিমের দিকে এগিয়ে যেতে দেখে সে আর কিছু বলেন না। নাফিয়া আফিমের একটু কাছে গিয়ে বলে ওঠে, আফিম, আপনি কি আমায় একটু আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন? আসলে আমি নিজেই যেতে পারতাম, কিন্তু এখন তো রাত হয়ে গিয়েছে। এতটুকু বলে একটু থেমে সে আবারও বলে ওঠে, বিকেলেও যেতে পারতাম, কিন্তু ভাবলাম আজকের দিনটা শেষ করেই যাই। নাফিয়ার কথায় একটি চোরামো ভাব বেশ ভালোভাবেই বুঝতে পারছে আফিম। নাফিয়া যে তার সাথে দেখা না করে যেতে চায়নি বলেই রাত অবধি অপেক্ষা করেছে, তা বুঝতে আফিমের বেশি বেগ পেতে হলো না। সে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, ইয়া শিওর মিস শেখ। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আফিম, পাশের সিটেই নাফিয়া। আফিমের গাড়ি চালানোর গতি কিছুটা এমন যে বিষয়টি নাফিয়ার বেশ ভালোই লাগছে। জানালা খোলা থাকায় ফুরফুরে বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে, সেই সাথে রাতের শহরে একা একাই গাড়িতে প্রিয় মানুষটির সাথে সময়টি উপভোগ করার মতো। আফিম গাড়ি চালানোর মাঝেই আর চোখে বেশ কয়েকবার দেখে নিয়েছে নাফিয়াকে। নাফিয়াও এর বিপরীত নয়, সেও লুকিয়ে লুকিয়ে কবার দেখে নিয়েছে আফিমকে। হঠাৎ নাফিয়ার কানে সঙ্গীতের শব্দ ভেসে আসে, এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা, লাগে না যে ভালো, অপ্রিয় অপ্রিয়। এই মুহূর্তের জন্যই যেন এই গানটি তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে এমন গানে নাফিয়ার বেশ ভালো লাগছে, যার বহিঃপ্রকাশ তার ঠোঁটে বিরাজ করছে। সে ঠোঁটে এক চিলতে হাসি নিয়েই আফিমের দিকে তাকায়। আফিমও একই সময় তাকায় নাফিয়ার দিকে। উভয়ের চোখাচোখি হতেই নাফিয়া খানিকটা লজ্জা নিয়ে জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে, আর আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে ড্রাইভিংয়ে মনোনিবেশ করে। অবশেষে পৌঁছে যায় তারা নাফিয়ার বাড়ির সামনে। নাফিয়া গাড়ি হতে নামতেই আফিমও গাড়ি হতে বেরিয়ে আসে। নাফিয়া আফিমের কাছে এসে ঠোঁটে হাসি নিয়ে বলে ওঠে, ধন্যবাদ আফিম। হাউ বোরিং। ব্রুকুচকে তাকায় নাফিয়া। আফিম বলে ওঠে, আই ডোন্ট ওয়ান্ট থ্যাঙ্কস লাইক দিস। তো কিভাবে চাইছেন? নাফিয়ার প্রশ্ন শুনে আফিম বাঁকা হেসে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। চমকে আফিমের দিকে বেশ বড় বড় চোখ করে তাকায় নাফিয়া। আফিম বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে, ঠিক এতটা কাছে এসে এখানে স্পর্শ একে ধন্যবাদ বলতে হয়। চোখ আরো বড় করে নাফিয়া বলে ওঠে, ছি আফিম, কতটা লুচু আপনি। আমি লুচু? একদম। তাহলে তো একটু লুচুগিরি করতেই হয়। বলেই নাফিয়ার ঠোঁটের দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। আবারও নাফিয়ার হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, কোন অধিকারে? হুম। নাফিয়ার ঠোঁটের অনেকটা কাছে থেকেই বলে ওঠে আফিম। কোন অধিকারে এতটা কাছে আসা? ঠোঁটে হাসি রেখেই আফিম বলে ওঠে, আমার আগে অন্য কোনো ছেলের সাথে মিশেছো? অন্য কোনো ছেলের সাথে রাতে একা ছাদে থেকেছো, ঘোড়ায় চড়েছো, ড্যান্স করেছো? হুম। অন্য কোনো ছেলের এতটা কাছে এসেছো? হুম। তবে কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? আফিমের করা প্রশ্নে নিশ্চুপ হয়ে যায় নাফিয়া। এর উত্তর কি? এর উত্তর কি এই যে আফিমের কাছে আসাটা তার ভালো লাগে? আফিম তার কাছে আসলেই তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং সে এক অন্যরকম আনন্দানুভূতি অনুভব করে। সে এই সময়গুলো খুব করে উপভোগ করে। আফিম কাছে আসায় তার যে অনুভূতি হয় সে অনুভব সে বারংবার চায়। কিন্তু এসব অনুভূতির কারণ কি? নাফিয়াকে নিশ্চুপ দেখে আফিম আর কিছু বলে না। টুপ করে নাফিয়ার নাকে একটা চুমু বসিয়ে দিয়ে বলে ওঠে, টেক কেয়ার। কথাটি বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফিম নিজ গাড়িতে যেয়ে বসে পড়ে। নাফিয়ার ঘোরের মাঝেই যেন সব হলো।
ঘোর কাটতেই দেখে আফিম গাড়ির ড্রাইভিং সিটে বসে ঠোঁটে আলতো একটা হাসি নিয়ে নাফিয়াকে ইশারা করে বাড়ির ভিতরে যেতে বলে। নাফিয়া কিছুটা সময় আফিমের দিকে তাকিয়ে থেকে হুট করেই উল্টো দিকে ঘুরে নিজের বাড়ির দিকে অগ্রসর হয়। ঠোঁটে ফুটে ওঠে আলতো লজ্জারাঙা হাসি। পরিবারের সবার সাথে প্রায় অনেকটা সময় কাটিয়ে রাত 12টায় নিজ কক্ষে ফেরে নাফিয়া। অনেক ভালো লাগছে তার নিজ পরিবারের সবার সাথে এতটা দিন পর সময় কাটাতে পেরে। ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে চোখ জোড়া বুঝতেই নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে গত রাতে ছাদে আফিমের সাথে একসাথে নাচার কিছু মুহূর্ত। বিনা কারণেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সোজা হয়ে শোয়া থেকে ডান দিকে কাত হয়ে শুয়ে চোখ জোড়া বুঝতেই আবারও নাফিয়ার চোখের সামনে ভেসে ওঠে আজকের মুহূর্তগুলো, যেখানে হুট করেই আফিম তাকে নিজের কাছে টেনে এনেছিল আর শেষে তার নাকে আফিমের ঠোঁট ছোঁয়ানোর মুহূর্তটা। মনে পড়তেই মনে এক রাশ লজ্জা ও মুগ্ধতা এসে ভর করে। সাথে সাথেই সে পাশ ফিরে বাম দিকে কাত হয়ে শোয়। ঠোঁটে হাসি বজায় রেখেই আবারও চোখ জোড়া বুঝে নেয় সে। চোখ বুঝতেই তার চোখের সামনে সেই মুহূর্তটা ভেসে আসে যখন আফিম প্রশ্ন করেছিল, কোন অধিকারে আমাকে নিজের এতটা কাছে আসার অনুমতি দাও? চটজলদি চোখ জোড়া মেলে তাকায় নাফিয়া। আবারও এক অদ্ভুত অনুভূতি এসে জায়গা করছে তার মনে। এ অনুভূতিতে আছে লজ্জা, মুগ্ধতা, সেই সাথে কিছুটা দ্বিধা। নাফিয়ার মনে হচ্ছে সে হয়তো আফিমকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তা কতটা ঠিক সেটি নিয়ে সে নিশ্চিত হতে পারছে না। হতেও তো পারে এসব শুধুই মুগ্ধতা বা আকর্ষণ। বারান্দায় হাতে কফির মগ ধরে দাঁড়িয়ে আছে আফিম। আকাশটা আজ অন্ধকার, না আছে চাঁদ আর না দেখা যাচ্ছে তেমন তারার সমাবেশ। তাও অন্ধকার সেই আকাশের দিকে তাকিয়ে আছে সে। নাফিয়া তার জীবনে আসার পর হতে এখন অবধি ঘটা সকল স্মৃতি একের পর এক স্মৃতিচারণ করছে। প্রথম দিনে নাফিয়া চেহারার সেই মায়ায় আকর্ষিত হয় আফিম। তারপর আফিমের করা প্রতিটি অন্যায়ের জবাব দেওয়ার যে সাহসটা নাফিয়া দেখিয়েছিল, তাতে আফিম বাধ্য হয় নাফিয়াকে নিয়ে ভাবতে। সেই সাথে নাফিয়ার আচার আচরণ, স্বভাব, চরিত্রের বৈশিষ্ট্য যা এই 3 মাসে ফুটে উঠেছে, তাতে আফিমের মনে নাফিয়ার জন্য তৈরি হয়েছে মুগ্ধতা। সেই সাথে নাফিয়াতে অভ্যস্তও হয়ে গিয়েছে সে। বিকেলে নাফিয়া ও তার বাবা সোফায় বসে টিভি দেখছে, সেই সাথে বাবা ও মেয়ের একটু আধটু গল্পও হচ্ছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হন নয়না বেগম। নাফিয়ার পাশে বসে তিনি বলে ওঠেন, তোমায় কিছু বলতে যাচ্ছি। বলো আম্মু। কথাটি গুরুত্বপূর্ণ। এই যে শুনছেন, টিভিটি অফ করুন তো। এবার ঠিক হয়ে বসে নাফিয়া। হঠাৎ তার মায়ের কি এমন গুরুত্বপূর্ণ কথা বুঝতে না পারায় কিছুটা গম্ভীর ভাব নিয়ে মায়ের দিকে তাকায় নাফিয়া। নাফিয়ার বাবা টিভিটি অফ করতেই নয়না বেগম বলে ওঠেন, নাফিয়া, একটি বিষয় তুমি ভালো করেই জানো, আমাদের আর্থিক কোনো সমস্যা নেই। ঢাকার এই 1 তলা বাড়ি এবং গ্রামে তোমার দাদা 2 তলা বাড়িটি আমাদের। সেই সাথে তোমার বাবার জায়গা জমি খুব যে কম তা কিন্তু নয়। ব্রুকুচকে নাফিয়া বলে ওঠে, হঠাৎ এসব কথা? আমার কথা শেষ হয়নি। তুমি এও জানো যে তোমার চাচা বাটপাড়ি করে তোমার বাবাকে তোমার দাদার বাড়ি কোনো অংশ না দিয়ে সেই বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন। আর নিজের প্রতীক ভিটা বাঁচাতেই তোমার বাবা নিজের আপন ভাইয়ের থেকে নিজের বাবার বাড়ি জয় করেন। আর এই বাড়ি কিনতে তিনি এক বড় লোন নিজের কাঁধে তুলেছিলেন, যার বোঝা এখনও বয়ে বেড়াচ্ছেন। লোন না নিয়ে তিনি নিজের জমিও বিক্রি করতে পারতেন, তা কিন্তু সে কোনোভাবেই করতে চায়নি। হ্যাঁ মা, সবটাই জানি। হঠাৎ আজ এগুলো নতুন করে বলার কি হলো? দেখো নাফিয়া, আমি জানি তুমি চাইছো দ্রুত তোমার বাবাকে এই ঋণ দিয়ে মুক্ত করতে, যা সন্তান হিসেবে তোমার কর্তব্য, কিন্তু তার আর প্রয়োজন নেই। ঋণ আর বেশি নেই, মাত্র 2 লাখের মতো আছে, যা সামনেই কিছু মাসেই মধ্যে শোধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কিন্তু এটিও তো আমি জানি মা। এখন মূল কথাটি বলছি। আমাদের সমাজে এক প্রচলিত বাণী আছে, মেয়েরা কুড়িতে বুড়ি।
যেথায় তোমার বয়স 28 হয়ে গিয়েছে, যা অতিরিক্ত। আমি এবং তোমার বাবা তোমার বিয়েটাই আর দেরি করতে চাচ্ছি না। তাই তোমার আর চাকরি করতে হবে না সামনের মাস থেকে। এই মাসে তাদের জানিয়ে দিও। মায়ের কথায় একদম চুপ হয়ে যায় নাফিয়া। মুহূর্তেই চোখ জোড়া ঝাপসা হয়ে যায় তার। এক তীব্র ভয় নিজের মাঝে অনুভব করছে সে। এই ভয়টি শুধুই আফিমকে হারানোর ভয়। টুপ করে নাফিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেই নয়না বেগম বলে ওঠেন, এভাবে কাঁদার কিচ্ছুটি নেই। পৃথিবীর প্রতিটি মানুষই বিয়ে করে, তুমি প্রথম নও। তাই এত ভয় না পেয়ে বিষয়টি সহজভাবে নেও। তোমার বাবা পরিচিত এক মুখে ডাকা ভাইয়ের ছেলেকে আমরা তোমার জন্য পছন্দ করেছি। সে আগামীকাল 10 থেকে 15 দিনের মাঝেই তোমার সাথে দেখা করবে। মা, এখনই কেন বিয়ে করতে হবে? 28 বছর বয়স কম নয় নাফিয়া। বাবা, তুমি কিছু বলো। পত্রিকা হতে চোখ উঠিয়ে নিজের মেয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, তোমার মায়ের সাথে সহমত, আর দেরি করা ঠিক হবে না। তবে একটি বিষয় বলতে চাইছি, তোমার কোনো পছন্দ থেকে থাকলে বলতে পারো। ওর আবার কিসের পছন্দ? আমরা যা সিদ্ধান্ত নিব তার ওই জন্য সঠিক। ভুল বললে নয় না, জীবনসঙ্গী ওর, সংসার করবে ও, তাই ওর জন্য কোনো মানুষ উপযুক্ত হবে তাই ভালো বুঝতে পারবে। আমাদের সময় তো বাবা মাই বিয়ে ঠিক করছিল, আর সেই কালে বিয়ে টিকতো। এখনকালের বাচ্চারা নিজে পছন্দ করে বিয়ে করে, তারপরে তো হয় তালাক। আবার ভুল বললে নয় না, আগের যুগের নারীরা ছিল এমন যে মরে যাব কিন্তু স্বামীর বাইরে ছাড়া যাবে না। তারা হাজার অত্যাচার কষ্ট করে সংসার করে গিয়েছেন। দেখে বিবাহ বিচ্ছেদে তেমন না। আর এখনকার নারীরা স্বাধীন, তারা এখন মুখ বুজে অত্যাচার সহ্য করে, স্বামীর সংসারে পড়ে থাকে না। সেই সাথে বিবাহ বিচ্ছেদ তখন মানুষ যেমন ভয় পেত, এখনকার সময়ে একটি তেমন কোনো ব্যাপারই না। আগের কালে থেকে এখনকার সময়ে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, কারণ যুগ পাল্টেছে। এর সাথে বড়রা বিয়ে ঠিক করা বা ছোটরা নিজের পছন্দ করা কোনোভাবেই জড়িত নয়। উত্তরে কিছু বলেন না নয়না বেগম। স্বামীর কথায় যুক্তি খুঁজে পাচ্ছেন তিনি। নয়না বেগম নাফিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে ওঠেন, পছন্দ আছে কেউ? উত্তরে বলার মতো কিছুই পায় না নাফিয়া। কী বা বলবে সে? আফিম তাকে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা, বিয়ে করবে কিনা কিছুই তো জানে না সে। উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে নিজের কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। নয়না বেগম নাফিয়াকে থামাতে চাইলে নাফিয়ার বাবা ইশারায় নিষেধ করেন নিজ স্ত্রীকে। কেমন যেন সব উলটপালট লাগছে নাফিয়ার। আফিমকে ঘিরে তার এত এত অনুভূতিগুলোর কি নাম দেবে তাই এখনো নিশ্চিত করে পারল না সে। এরই মাঝে এতগুলো চিন্তা এসে পড়েছে তার উপর। একদিকে বাবা মা বিয়ের কথা বলায় অদ্ভুত রকমের ভয় কাজ করছে নাফিয়ার। এই ভয়টাতে কেমন যেন কষ্ট আছে, বিচ্ছেদ হবার আতঙ্ক আছে। সেই সাথে আফিমের মনে তার জন্য কিরূপ অনুভূতি কাজ করে তা নিয়েও ভীষণ চিন্তিত নাফিয়া। আফিম কি তাকে ভালোবাসে, নাকি সাময়িক সময়ের মোহ এর জন্যেই কাছে আসা? এসব চিন্তার বোঝা বয়ে বেড়াচ্ছে নাফিয়া। তেমন করে আর কারো সাথে কথা বলছে না, রুম হতে দরকার ছাড়া বের হচ্ছে না। কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে সে। নয়না বেগম সহ বাড়ির সবাই বিষয়টি খেয়াল করে, কিন্তু নাফিয়ার বাবা সবাইকে বলেছেন নাফিয়াকে কোনো প্রশ্ন না করে নিজের মতো করে কয়দিন থাকতে দিতে। কারণ সে উপলব্ধি করতে পারছেন তার মেয়ে কিছু একটা নিয়ে চিন্তিত। আর তাই হয়তো নাফিয়া একান্তে সময় কাটাতে পারলে নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারবে। নাফিয়া নিজের বাসায় আসার পর আজ দ্বিতীয় রাত। বারান্দায় দাঁড়িয়ে আকাশপানে তাকাতেই নাফিয়ার আফিমের সাথে কাটানো বেশ কিছু মুহূর্ত মনে পড়ে যায়। দুজনার বেশিরভাগ স্মৃতি এই আকাশের সাথে। রাতের আকাশ, চাঁদ, তারা। নাফিয়া আপন মনে ভাবে আর যদি তাদের মাঝে প্রেম নামক সম্পর্কটি থাকতো, তবে বলা যেত আমাদের প্রেমের সাক্ষী এই আকাশ, বাতাস, এই চাঁদ ও তারা। ভাবতেই হেসে ওঠে নাফিয়া। এই বাক্যগুলো খুবই হাস্যকর লাগে তার কাছে। বাংলা সিনেমাগুলোতে নায়ক নায়িকাদের প্রেমের সাক্ষী তো এই আকাশ, বাতাস, চাঁদ, তারাই হয়। আর আজ কি না তারও একই অবস্থা, ভাবা যায়। হঠাৎই নাফিয়ার মুঠোফোনটি বেজে ওঠে।
এত রাতে কে কল দেবে ভেবে পায় না সে। ফোনটি হাতে নিতেই দেখে আননোন নাম্বার। ব্রুকুচকে ফোনটি রিসিভ করে কানে ধরে নাফিয়া বলে ওঠে, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ আসে না। নাফিয়া চুপ করেই আছে ওপাশের মানুষটির কিছু বলার অপেক্ষায়। কেউ কল দিয়ে এভাবে চুপ করে থাকবে কেন তা বুঝে উঠতে পারছে না সে। হঠাৎই তার মনে হয় কলটি কি কোনোভাবে আফিম দিয়েছে। মনে হতেই ধীরে ধীরে নাফিয়ার হৃদস্পন্দন বাড়তে শুরু করে। নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে। আফিম? আর কিছু বলতে পারে না নাফিয়া। এক তো সে সন্দিহান আফিমি কল দিয়েছে কিনা, দ্বিতীয়ত হয়তো আফিমি কল দিয়েছে ভেবেই নাফিয়ার ভীষণ খুশি খুশি অনুভব হচ্ছে। সেই সাথে তার হৃদস্পন্দন বেড়ে চলছে। কিছুটা সময় উভয়ের নীরবতার পর ফোনের অপাশ হতে আলতো স্বরে একটি আওয়াজ আসে। মিস শেখ? শব্দটি শোনার সাথে সাথেই যেন নাফিয়ার হৃদস্পন্দন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। অতিরিক্ত খুশি তার ঠোঁটের আলতো হাসিকে অনেকটা বৃদ্ধি করে দিয়েছে। খুশিতে নাফিয়া যেন কিছু বলতেই পারছে না। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাফিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, আফিম, হুম, এত রাতে দাদি ঠিক আছে? আছে। ও, আবারও দুজনেই চুপ। কিছুটা সময় নীরবতায় চলে তাদের মাঝে। আফিম বলে ওঠে, আই ওয়ান্না সি ইউ টুমোরো অ্যাট হোম। কথাটি বলেই ফোন কেটে দেয় আফিম। রাত ঠিক 10টা বাজে। আফিমের কথা রাখতে নিজের পরিবারকে বুঝিয়ে আজই আফিমদের বাড়িতে চলে আসে নাফিয়া। ঠিক সন্ধ্যে 7টায় এ বাড়িতে এসে পৌঁছায় সে। দাদি ও সানিয়া বেগম উভয়ের সাথে দেখা হলেও আফিমের দেখা পায় না সে। তার দু চোখ জোড়া আফিমকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু চোখের তৃষ্ণা মিটালো কই। দাদি ঘুমিয়ে যাওয়ায় নিজ কক্ষে এসে গোসলটা সেরে বারান্দায় যেয়ে দাঁড়ায় নাফিয়া। মনটা তার ভালো নেই। আফিমকে একটি বারের জন্য হলেও আজ দেখতে চায় সে। আকাশপানে তাকিয়ে মুখ গোমড়া করে সে বলে ওঠে, কাল তো খুব বলছিল আই ওয়ান্না সি ইউ টুমোরো অ্যাট হোম, আর এখন নিজেরই খবর নেই। ঠিক এই সময়ই নাফিয়ার দরজায় কড়া নাড়ার শব্দ হয়। অমনি ধুক করে ওঠে নাফিয়ার হৃদয়। হয়তো আফিম এসেছে এই ভেবে ধুকপুক করা হৃদয় নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায় সে। এক বুক আশা নিয়ে দরজা খুলতেই দেখতে পায় দরজার ওপাশে একজন গৃহপরিচারিকা দাঁড়িয়ে আছে। মুহূর্তেই মেজাজ খারাপ হয়ে গেল নাফিয়ার। ব্রুকুচকে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি বলে, আফিম স্যার আপনাকে ছাদে যেতে বলেছেন ম্যাম। বিগড়ে যাওয়া মেজাজ আবারও ভালো হয়ে যায় নাফিয়ার। সে কোনো মতে ওড়না পেঁচিয়ে ছাদের দিকে এক প্রকার দৌড়ে অগ্রসর হয়। ঠোঁটে তার আলতো হাসি। ছাদের কিনারায় দাঁড়িয়ে আছে আফিম। পরনে সাদা একটি শার্ট এবং ব্লু জিন্স প্যান্ট। বাতাসে তার শার্ট সহ চুলগুলো নড়ছে, আর সে নিস্তব্ধ হয়ে এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। আকাশে আজও চাঁদ নেই, তবে আজ তারা আছে। কালো আকাশটায় ঝলমলে তারাগুলো দেখতে বেশ লাগছে আফিমের। ছাদে এসে আফিমের পেছন দিকটা চোখে পড়ে নাফিয়ার। আফিমের উপস্থিতি তার মাঝে ভালো লাগা তৈরিতে সক্ষম। সাদা শার্টে আফিমকে পিছন থেকেই দেখতে খুব ভালো লাগছে তার। না জানি সামনে দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে ছেলেটিকে। নাফিয়া ধীর পায়ে আফিমের পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকায় আফিম। নাফিয়াকে দেখে দৃষ্টি স্থির রাখে সে নাফিয়ার দিকে। আবারও এই গাঢ় খয়েরি রঙের চোখে ঘায়েল হলো নাফিয়া। দুজনই একে অপরের চোখের গভীরতা মাপতে ব্যস্ত হয়ে পড়ে। আফিম ধীর পায়ে নাফিয়ার দিকে এগিয়ে আসতে শুরু করে। এবার আর নাফিয়া পিছিয়ে যায় না, বরং আফিমের চোখে চোখ রেখে চুপটি করে দাঁড়িয়ে থাকে। আফিম নাফিয়ার কাছে এসে দু হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নাফিয়াকে একদম নিজের কাছে নিয়ে এসে মৃদু স্বরে বলে ওঠে, ইউ ওন্ট গেট লিভ অ্যানিমোর। আফিমের বলা কথাটি শোনা মাত্রই নাফিয়ার মনে একরাশ ভালো লাগা এসে জায়গা করে নেয়। তবে কি আফিম চাই সে সর্বদাই আফিমের বাড়িতে থাকুক? ঠিক এই মুহূর্তেই নাফিয়ার মনে পড়ে তার মা বাবা তার জন্য ছেলে পছন্দ করেছে। ভালো লাগাগুলো মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে গেল। নাফিয়া আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, আগামী মাসে হয়তো আমায় এই চাকরিটা ছাড়তে হবে। কথাটি শোনা মাত্রই আফিমের চেহারায় স্বাভাবিক ভাবটা পরিবর্তন হয়ে রাগান্বিত ভাব প্রকাশ পেতে আরম্ভ করে। আফিয়া নাফিয়ার কোমর আরেকটু শক্ত করে ধরে বলে ওঠে, অ্যান্ড ইউ থিঙ্ক আই উইল অ্যালাউ ইউ টু ডু দিস? উত্তরে নাফিয়া মৃদু স্বরে বলে ওঠে, বাবা মা আমার বিয়ের জন্য ছেলে পছন্দ করেছে। সাথে সাথেই আফিম নাফিয়ার কোমর হতে নিজের হাত সরিয়ে নেয়।
এক দুপা পিছিয়ে গিয়ে এক দৃষ্টিতে নাফিয়ার চোখে চোখ রেখে দাঁড়ায় আফিম। আফিমকে ভীষণ রেগে গিয়েছে তা বুঝতে বাকি রইল না নাফিয়ার। আফিম আর কিছু না বলেই স্থান ত্যাগ করার জন্য অগ্রসর হতেই নাফিয়া আফিমের হাত ধরে ফেলে। ভীষণ খারাপ লাগায় নাফিয়ার চোখ জোড়ায় কিছুটা ঝাপসা হয়ে আসছে। সে আফিমের হাত ধরেই বলে ওঠে, বিয়েতে আমার মত নেই। নাফিয়ার দিকে ফিরে তাকায় আফিম। নাফিয়া আবারও বলে ওঠে, না, এ বিয়ে করতে চাইছি আর না এই চাকরি ছাড়তে চাইছি। নাফিয়ার কথায় আফিমের চেহারায় যে রাগান্বিত ভাবটা প্রকাশ পেয়েছিল তা দূরীভূত হয়ে গেল। সে নাফিয়ার দিকে ফিরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে। কেন চাইছো না? উত্তরে চুপ থাকে নাফিয়া। তার চোখ দুটো যেন আফিমকে না বলা অনেক কথাই বলে দিচ্ছে। আফিম কিছুটা সময় নাফিয়ার চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এসে এক হাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে এবং অন্য হাতে নাফিয়ার গাল স্পর্শ করে বলে ওঠে, উইল ইউ বি মাই অ্যাডিকশন মিস শেখ? এই মুহূর্তে আফিম তাকে এই কথাটি বলে বসবে তা ভাবনাতীত ছিল নাফিয়ার। যতটা না সে অবাক হয়েছে তার চেয়েও বেশি অতিরিক্ত খুশিতে তার হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলেছে। এত এত সুখানুভূতি নাফিয়ার হৃদয়ের পুরোটা জায়গা দখল করে নেওয়ার পরেও চোখের অশ্রুকণা হয়েও বেরিয়ে এলো কিছু। ডান চোখের পাশ দিয়ে একটি অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ল নাফিয়ার। সে ভাঙা কণ্ঠে আফিমকে বলে উঠল, হুম। নাফিয়ার কথাটি যেন আফিমের কানেই এলো না। সে তো ব্যস্ত নাফিয়ার চোখের গভীরতায় ডুব দিতে। নাফিয়ার ঠোঁট বললেও তার চোখ জোড়া তীব্রভাবে অসম্মতি জানাচ্ছে। কিছুটা সময় নিয়ে সে বলে ওঠে, আমি আপনার আসক্তি নই, বরং আপনাতে আসক্ত হতে চাই আফিম। এতটাই আসক্ত হতে চাই যতটা হলে একটা দিনও আপনিহীনা থাকতে পারবো না। এতটাই আসক্ত হতে চাই যে শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্য কোনো নেশা আমায় কাবু করতে পারবে না। এতটাই আসক্ত হতে চাই যে প্রতিটি দিনের আসক্তি বৃদ্ধি পাবে কিন্তু কিঞ্চিত পরিমাণও কমবে না। এতটাই আসক্ত হতে চাই যে নাফিয়ার মাঝে নাফিয়া কম, আফিমকেই বেশি খুঁজে পাওয়া যাবে। বৈধভাবে আপনার হতে চাই আফিম। আপনার মিস শেখ থেকে মিসেস আফিম ইবনান হতে চাই। এতটা সময় খুব মনোযোগ দিয়ে নাফিয়ার চোখে চোখ রেখেই নাফিয়ার বলা প্রতিটি শব্দ নিজের মাঝে অনুভব করছিল আফিম। নাফিয়ার বলা প্রতিটি শব্দের সাথে তাল মিলিয়ে নাফিয়ার চোখও যেন অনেক কথাই বলে দিল আফিমকে। অনুভূতির যে গভীরতায় এই মুহূর্তে দুজন আছে সেখানে পুরো পৃথিবীটাই অনুপস্থিত। এরা দুজনই যেন দুজনের পৃথিবী, বাকি কিছু এই মুহূর্তে তাদের মাথায় নেই। এই এক অন্যরকম ঘোরের মাঝেই বিরাজ করছে তারা। আফিম নাফিয়ার দিকে নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে দিয়ে কপালে এক গভীর চুমু এঁকে দেয়। অতঃপর নাফিয়ার চোখ জোড়ায় নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দুগালে ও ঠোঁট ছোঁয়ায়। প্রতিটি স্পর্শে কেঁপে কেঁপে উঠছে নাফিয়া। সে এই মুহূর্তে এ পৃথিবীতে নেই, বরং আফিম নামক এক নেশাময় ঘোরে বিলীন হয়ে আছে। আফিম নিজের ওষ্ঠদ্বয় নাফিয়ার ওষ্ঠদ্বয়ের দিকে এগিয়ে নিতে গিয়েও থেমে যায়। নাফিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে, ইউ উইল বি মিসেস আফিম ইবনান ভেরি সুন। নাফিয়ার দিকে তাকিয়েই কথাটি বলে আফিম। নাফিয়া তো সেই কখন থেকে চোখ বুজে আছে। আফিমের কথা কানে আসতেই চোখ বুজে থাকা অবস্থাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার। নাফিয়ার ঠোঁটের হাসিটি দেখে আর দেরি করে না আফিম। নাফিয়াকে ছেড়ে সে দ্রুত স্থান ত্যাগ করে, কারণ সে জানে এখানে আর একটু সময় থাকলে এমন কিছু হয়ে যেতে পারে যা হওয়া উচিত নয়। সকাল হতেই অতিরিক্ত রকমের মন ভালো নাফিয়ার। ঠোঁটের হাসি যেন এক মুহূর্তের জন্য উপস্থিতি হারায়নি। প্রতিটি কাজ বেশ উৎসাহের সাথে করছে সে। মন ভালো হওয়ায় পক পক ও কম করছে না সে। নাফিয়ার এই পরিবর্তিত আচরণ প্রত্যেকের নজরে পড়ছে। সার্ভেন্টসরা তো সবাই এক প্রকার কানাঘুষা করা শুরু করে দিয়েছে। সানিয়া বেগম এবং দাদিও বিষয়টি বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছেন। অতঃপর সানিয়া বেগম জিজ্ঞেস করেই বসলেন, কি ব্যাপার নাফিয়া, তোমায় খুব খুশি খুশি মনে হচ্ছে? এই শুধু খুশি নয় বৌমা, এই খুশিতে একটু লজ্জা লজ্জা ভাবও আছে। বিয়ে ঠিক হলো নাকি? ডাইনিং টেবিলেই বসেছিল সবাই সকালের নাস্তা করবার জন্যে। দাদির প্রশ্নটি করার সময়ই সেখানে উপস্থিত হয় আফিম। নাফিয়ার কিছু বলার আগেই আফিম ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভুল বলনি দাদি, হতেই পারে গত রাতে ছাদে বসে মিস শেখের বিয়ে ঠিক হয়েছে। নাফিয়ার দিকে তাকিয়ে সবার অগোচরে চোখ মারে আফিম।
আফিম চোখ মারতেই লজ্জায় চোখ নামিয়ে নেয় নাফিয়া। আফিম আসতেই নাফিয়ার চেহারা লজ্জায় লাল হওয়াটা লক্ষ্য করেন সানিয়া বেগম। সেই সাথে আফিমের এমন উদ্ভট কথা, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে তার কাছে। দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কিসব বলছো রাতে, তাও আবার ছাদে বসে? কারো বিয়ে ঠিক হয়? মিস শেখ আপনি বলুন, হয় না? এ কোন বিপাকে ফেললো আফিম তাকে? এ প্রশ্নের উত্তরে কি বলবে সে? নাফিয়াকে চুপ করে থাকতে দেখে দাদি বলে ওঠেন, তুমি খাও তো, সকাল সকাল এই ছেলের মাথার তার ছিঁড়ে গিয়েছে। আমি মিস শেখকে বিয়ে করতে চাই মম। নিজ কক্ষে এক কাপ গ্রিন টি হাতে নিয়ে সোফায় বসেছিলেন সানিয়া বেগম। আফিম হঠাৎই অনুমতি নিয়ে তার কক্ষে এসে নম্র কণ্ঠে কথাটি বলতেই ছেলের দিকে চোখ উঠিয়ে তাকান সে। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছ? তোমার মতামত ছাড়া সিদ্ধান্ত নেওয়াটা শিখিয়েছো আমায়। কথাটি শোনা মাত্র সানিয়া বেগমের ঠোঁটে এক চিলতে হাসি জায়গা করে নেয়। ছেলেকে সুশিক্ষা দিতেই তো তিনি নিজের জীবনের মূল্যবান সময়গুলো ছেলেকে ঘিরেই শেষ করে দিয়েছেন। সেই সাথে ত্যাগ স্বীকারও তো কম করেননি তিনি। আজ তার ছেলে তাকে প্রাপ্য সম্মান, মূল্য এবং ভালোবাসা দেয়, এটাই কি তার প্রাপ্তি নয়? কিছুটা সময় নিশ্চুপ থেকে সানিয়া বেগম বলে ওঠেন, আফিম, আমি তোমার ভীষণ যত্নে বড় করেছি বাবা। তোমার একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়তে আমি নিজের তরফ থেকে কোনো কমতি রাখিনি। আলহামদুলিল্লাহ, হয়তো আমি সফলও। অতীতে যেহেতু তোমার সঠিক পথ প্রদর্শনের সর্বোচ্চ চেষ্টা করেছি, বর্তমানের বিপরীত করব না। মায়ের কথা শুনে ঠোঁটে আলতো হাসি টেনে আফিম সোফায় তার মায়ের পাশে যেয়ে বসে। মায়ের একটি হাত তার দু হাতের মাঝে নিয়ে তাতে ঠোঁট স্পর্শ করে বলে ওঠে, আই নো মম। ঠোঁটে হাসি টেনে সানিয়া বেগম বলে ওঠেন, আমি চাইছি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি নাফিয়াকে ভালো করে জেনে বুঝে নাও। তোমার বাবা এবং আমার সম্পর্কের বিষয়ে তুমি অজানা নাও আফিম। যে ভুল আমি এবং তোমার পিতা দুজনেই করেছিলাম, সে ভুল তুমি করো তা চাইছি না। ঠিক এজন্যই তোমার 33 বছর বয়স হবার পরও কখনো বিয়ের জন্য চাপ দেইনি। নিজের থেকে কোনো মেয়েও তোমার জন্য পছন্দ করিনি। আমি চেয়েছি তোমার জীবনসঙ্গী তুমি নিজে খুঁজে নাও। নিয়েছি মম। মিস শেখ আমার জীবনসঙ্গী হওয়ার জন্য পুরোপুরি যোগ্য। ভেবে বলছো? হ্যাঁ। ছেলের কথায় ঠোঁটে হাসি ফুটিয়ে সানিয়া বেগম ছেলের কান টেনে বলে ওঠেন, কবে থেকে চলছে এসব? হ্যাঁ, তলে তলে টেম্পো চালাচ্ছিলে দুজন। মায়ের কথায় হেসে দেয় আফিম। গার্ডেনে এসো ফার্স্ট। আফিমের নাম্বার হতে মেসেজটি পেতেই ব্রু কুচকে ফেলে নাফিয়া। দিনে দুপুরে চাইছেটা কি ছেলেটা? দাদির পায়ে ব্যথা অনুভব হওয়ায় নাফিয়া দাদির পা ম্যাসাজ করছিল। এখন কিভাবে যাবে সে আফিমের কাছে? নাফিয়া পা ম্যাসাজ করতে করতেই দাদির দিকে তাকায়, দেখতে পায় দাদি ঘুমিয়ে পড়ছেন। এখন আর তাকে আটকায় কে? খুশিতে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আর দেরি না করে ধীরে ধীরে দাদির কাছ থেকে উঠে গার্ডেনের দিকে অগ্রসর হয় নাফিয়া। অনেকটা জায়গা নিয়েই বাড়ির চারপাশ ঘিরে বড় করে গার্ডেন করা হয়েছে। নাফিয়া গেটের বাইরে এসে বুঝে উঠতে পারছে না সে যে আসলে গার্ডেনের কোন দিকটায় গেলে আফিমকে পাবে। ঠিক এমন সময় নাফিয়ার কানে একটি শব্দ আসে। কেউ শীষ বাজালে যেমন শব্দ হয়, ঠিক তেমনই শব্দটা। শব্দের উৎসর দিকে তাকাতেই নাফিয়া দেখতে পায় আফিমকে। ছেলেটি তার দিকে তাকিয়েই পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। নাফিয়া ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। সেই সাথে একটু একটু করে লজ্জারা এসে জায়গা করে নিচ্ছে নাফিয়ার মনে। হৃদয়ও আনন্দ অনুভব করছে। আফিমের কাছে গিয়ে দাঁড়াতেই আফিম নাফিয়ার আরও কাছে এসে দাঁড়ায়। এক হাতে নাফিয়ার গাল স্পর্শ করে নাফিয়ার নাকের সাথে নিজের নাক আলতো করে ঘষে মৃদু স্বরে আফিম বলে ওঠে, কি করছিলে? নাফিয়া চোখ বোঝা অবস্থায় মৃদু স্বরে বলে ওঠে, পা মেসেজ। নাফিয়ার কথাটি শুনে চোখ মেলে তাকায় আফিম। শান্ত কণ্ঠেই বলে ওঠে, এসবের জন্যে সার্ভেন্ট আছে। ঠোঁটে হাসি টেনে নাফিয়া বলে ওঠে, দাদির প্রতিটি কাজ করার দায়িত্ব আমার নয় কি? না, তোমার দায়িত্ব শুধু দাদির সাথে থাকা এবং তার 3 বেলার ওষুধের প্রতি খেয়াল রাখা। নাফিয়া কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে আফিমের এক গালে হাত রেখে বলে ওঠে, দাদির কাজগুলো করতে আমার ভালো লাগে। আর পা মেসেজ দাদি আমায় করতে বলেনি, আমি নিজে থেকেই করেছি। কথাটি শুনে ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফিম বলে ওঠে, দাদি শাশুড়ির মন জয় করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বুঝি?
এমন কথায় লজ্জা পায় নাফিয়া। আফিমের গাল থেকে নিজের হাতটি সরিয়ে নিচের দিকে দৃষ্টি অর্পণ করে সে। নাফিয়ার লজ্জা মাখা চেহারাখানির দিকে কিছুটা সময় নীরবে তাকিয়ে থাকবার পর এক ঘোর লাগা কণ্ঠে আফিম বলে ওঠে, উইল ইউ বি ইন মাই আর্মস মিস শেখ? আফিমের করা প্রশ্নে নাফিয়ার লজ্জা আরও কয়েক শত গুণ বেড়ে গেল। সেই সাথে তার অবাধ্য হৃদয়ের স্পন্দনও বাড়তে আরম্ভ করেছে। নাফিয়া একটু একটু করে কচ্ছপের গতিতে আফিমের একদম কাছে গিয়ে আফিমের বুকে আলতো করে মাথা রাখে। নাফিয়ার মনে হচ্ছে সে যেন কোনো এক অসাধ্যকে সাধন করে ফেলেছে। আফিমের হৃদয়ের স্পন্দন প্রথমবারের মতো অনুভব করায় এক অদ্ভুত রকমের প্রশান্তি নাফিয়ার হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছে এবং আফিমের প্রতিটি হৃদস্পন্দন নাফিয়ার হৃদস্পন্দনকে কয়েকশো গুণ বাড়িয়ে চলছে। দ্রুত গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে আবেশে নিজের চোখ জোড়া বুজে নেয় সে। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব পেয়ে ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে তোলে আফিম। তার প্রিয়াকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় সে। চিন্তার ভাঁজ নয়না বেগম ও তার স্বামী উভয়ের কপালেই বিদ্যমান। উভয় নিজ কক্ষে বসে গভীরভাবে কিছু একটি নিয়ে ভাবছেন। নীরবতা ভেঙে নয়না বেগম বলে ওঠেন, শুনেন, ব্যাপারটি মোটেও সুভেদেই মনে হচ্ছে না আমার। স্ত্রীর দিকে চোখ উঠিয়ে তাকান অভ্র সাহেব। নয়না বেগম স্বামীর কিছু বলার অপেক্ষা না করে আবারও বলে ওঠেন, একে তো অর্থবৃদ্ধি দিক থেকে তারা আমাদের তুলনায় বেশ এগিয়ে, সেই সাথে ছেলের চেহারা তো মাশাআল্লাহ। সেখানে আমাদের নাফিয়া শ্যামলা বর্ণে। তবে কেন তারা তাদের সোনার টুকরা একমাত্র ছেলের জন্য নাফিয়ার হাত চাইছে? পারিবারিক বিয়েতে আমরা রূপ এবং অর্থ প্রাধান্য দিলেও ভালোবাসা কিন্তু এসবের মেহতাজ নয়। যতটুকু আজ করতে পারছি, আফিম হয়তো নাফিয়াকে পছন্দ করে, আর নিজের একমাত্র ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিতেই সানিয়া বেগম এবং তার শাশুড়ি আজ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। সানিয়া বেগম এবং তার স্বামীর সম্পর্কটাও তো ঠিক নেই। এইসব বড় ঘরের মানুষের সম্পর্ক টেকে নাই। আমি আমার মেয়ের বিয়ে এমন ঘরে দিতে চাচ্ছি না। উত্তরে মুচকি হাসেন অভ্র সাহেব। তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, সম্পর্কে আবদ্ধ দুটি মানুষই যখন সম্পর্কের যত্ন নেয় তখন সম্পর্কে বিচ্ছেদ ঘটে না। উভয়ের মাঝে ভালোবাসা থাকলে সম্পর্কের যত্ন থাকে। সময়ের অভাবে একজন যত্ন একটু কম দিলে আরেকজন হয়তো অভিমান করে সতর্কবার্তা দেয়, না হয় অপর মানুষটিকে বাস্তবতা উপলব্ধি করে মানিয়ে নেয় এবং নিজের তরফ থেকে যত্ন নেওয়াটা বাড়িয়ে দেয়। সম্পর্কের যত্ন নেওয়ার জন্য উভয়ের মাঝে ভালোবাসা থাকা আবশ্যক। তাই আফিম এবং নাফিয়ার উভয় যদি উভয়কে ভালোবাসে তবে এই সম্পর্কে আমার দ্বিতীয়মত থাকবে না। তবে আফিম মানুষ হিসেবে কেমন সে সম্বন্ধে খেয়াল নিতে হবে। তুমি নাফিয়ার সাথে কথা বলে জেনে নাও ওর কি মতামত এ বিয়ে নিয়ে। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নাফিয়া। নিজের ভাগ্যের উপর নিজেরই হিংসে হচ্ছে তার। এত এত নিয়ামত আল্লাহ এই ক্ষুদ্র সময়ের মাঝে তাকে দিয়েছেন যে সে নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছে না। সেই সাথে নিজের এত আনন্দ রাখবার জায়গাও তো খুঁজে পাচ্ছে না সে। বেশি না, কয়েক ঘন্টা আগেরই কথা। নাফিয়া গার্ডেন হতে আফিমের সাথে দেখা করে আবারও দাদির কক্ষে ফিরে আসে। এসে দেখে দাদির ঘুম ভেঙে গিয়েছে এবং সানিয়া বেগমের সাথে কোনো একটি বিষয়ে কথা বলছেন। বিরক্ত করাটা ঠিক হবে না ভেবে দাদির কক্ষে আর প্রবেশ না করে নিজের কক্ষে চলে যায় সে। এরই ঠিক 1 ঘন্টার মাঝে সানিয়া বেগম নাফিয়াকে এসে বলেন নাফিয়া যেন প্রস্তুতি নেয় নিজ বাড়িতে যাবার জন্যে। সেই সাথে এও বলেন যে সে এবং দাদিও যাবেন। নাফিয়া প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না। আফিমকে কল এবং মেসেজ উভয়ই করেছিল সে, কিন্তু আফিমের তরফ থেকে কোনো সাড়া পেয়েছিল না। ভয় মনে চেপে রেখে দাদি এবং সানিয়া বেগম উভয়কে নিয়ে নিজ বাড়িতে চলে আসে। সানিয়া বেগম এবং দাদির সাথে ড্রয়িং রুমে বসে কথা বলেন অভ্র সাহেব এবং নয়না বেগম। কথার মাঝদিকে ড্রাইভার 2 হাত ভরে মিষ্টি সহ বিভিন্ন খাবার নিয়ে উপস্থিত হয়। এসব দেখে এবং লুকিয়ে কিছু কথা শোনার পর নাফিয়ার আর বুঝতে বাকি রয় না কিছু। খুশিতে আত্মহারা হয়ে যায় সে। সেই সাথে একটু চিন্তেও হচ্ছে তার বাবা মা বিয়েটা মেনে নিবে তো। হঠাৎই নাফিয়ার কক্ষের দরজায় কড়া নাড়ার আওয়াজ হয়। নাফিয়া দেরি না করে দ্রুত পদে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেয়। নয়না বেগম কিছু না বলে কক্ষে প্রবেশ করে বিছানায় গিয়ে বসেন।
নাফিয়াও মায়ের পেছন পেছন গিয়ে বিছানার পাশে দাঁড়ায়। নয়না বেগম গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে ওঠে, আফিমের জন্য তোমার হাত চাইতে এসেছিলেন সানিয়া বেগম, এই বিষয়ে কিছু জানতে? না। বিয়েতে তোমার মত কি? লজ্জায় কি বলবে বুঝতে পারছে না নাফিয়া। নিজের মেয়ের লজ্জায় লাল হওয়া মুখটা দেখেই যা বোঝার বুঝে নেন নয়না বেগম। বিয়ের আগে মেয়েদের মনে নানান অনুভূতিরা বাসা বাঁধে। তাদের মনে ভয়, সংশয় এবং অস্থিরতার অনুভূতি যেমন জায়গা করে নেয়, ঠিক তেমনই আরেকটি হচ্ছে লজ্জানুভূতি। জীবনের একটি নতুন অধ্যায়ে পা রাখবার জন্য যেমন অধীরতা কাজ করে, ঠিক তেমনই এক নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারবে কিনা এ নিয়ে থাকে ভয় এবং সংশয়। অতি প্রিয় ও কাঙ্ক্ষিত মানুষটিকে নিজের করে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় কি আদৌ? যতবারই নাফিয়া ভাবছে সে মিস শেখ হতে মিসেস আফিম ইবনানে পরিণত হবে, ততবারই এক তীব্র সুখ অনুভব করছে সে। সেই সাথে আছে উত্তেজনা, প্রশান্তি, মুগ্ধতা ও লজ্জা। এত এত সুন্দর অনুভূতির মাঝে ভয়, সংশয় ও অস্থিরতাও রয়েছে। সেন্ট মার্টিনের বুকে নির্মিত ব্লু মেরিন রিসর্টের একটি কক্ষের জানালার ধারে দাঁড়িয়ে অনুভূতির সাগরে সাঁতরাতে ব্যস্ত নাফিয়া। রাত পোহাতেই শুরু হবে তার বিয়ের প্রস্তুতি। সন্ধ্যের মধ্যেই সে শেখ পরিবারের মেয়ে হতে ইবনান পরিবারের পুত্রবধূতে পরিণত হবে। একটি জিনিস ভেবে ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার, আর তা হলো এতদিন তাদের প্রেমের সাক্ষী ছিল আকাশ, বাতাস, চাঁদ ও তারা, আর এখন এদের সাথে সমুদ্রও যোগ হয়েছে। তাদের ভালোবাসার পূর্ণতা পাবার গল্পটা সমুদ্রের বুকেও লিখে যাবে তারা। হঠাৎই নাফিয়ার ফোনটি বেজে ওঠে। ফোনটি হাতে নিতেই দেখতে পায় অভিরতি লিখে সেভ করা নাম্বার হতে কল আসছে। ঠোঁটে হাসি ফুটিয়ে নাফিয়া কলটি রিসিভ করে কানে ধরে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। কিছুটা সময় এভাবেই নীরব থাকবার পর ফোনের ওপাশ হতে মৃদু কণ্ঠস্বর ভেসে আসে, দিস ইজ নট ফেয়ার মিস শেখ। কোনটি? 10 দিনে একটিবারও দেখা করনি। বিয়ের আগ অবধি দেখা করা নিষেধ। ডু ইউ থিঙ্ক দ্যাট আই কেয়ার অ্যাবাউট দিস? কালই তো বিয়ে। উত্তরে কিছু বলে না আফিম। আবারও উভয়ের মাঝেই নীরবতা বিরাজ করছে। এরা একে অপরের কণ্ঠস্বরের থেকে নিঃশ্বাসের শব্দই যেন বেশি উপভোগ করে, ঠিক যেমন ঠোঁটে উচ্চারিত হওয়া শব্দগুলোর থেকে চোখে ভেসে ওঠা অনুভূতিগুলোই উপলব্ধি করার মত্ত হয়ে পছন্দ করে এরা। নীরবতা ভেঙে আফিম বলে ওঠে, রুম হতে বেরোতে পারবে? হুম। ইচ্ছে করেই করছো? উত্তরে মুচকি হাসে নাফিয়া। আফিম মিথ্যে বলেনি, সে সত্যিই ইচ্ছে করেই এই 10 দিন আফিমের সাথে দেখা করেনি। আসলে দূরত্ব কাছে আসার আনন্দকে কয়েক শত গুণ বৃদ্ধি করে দেয়। আফিমকে এতটা দিন ধরে না দেখে থাকতে নাফিয়া কম খারাপ লাগছে না, কিন্তু কাল যখন একেবারে আফিম তার হয়ে যাবে এবং 10 দিনের তৃষ্ণার্ত চোখ আফিমের দর্শন করবে, তখনের অনুভূতিটি হবে এক অন্যরকম প্রশান্তির। অনেকটা সময় উভয়ই নীরবতা পালন করবার পর নাফিয়া বলে ওঠে, কাল পূর্ণিমার রাত। হুম জানতেন? হুম ইচ্ছে করে বিয়ে এই দিনে ঠিক করেছেন নয় কি? কাল জানতে পারবে। শুভরাত্রি। বলে ফোনটি কেটে দেয় আফিম। সেন্ট মার্টিনের নাম করা একটি রিসোর্ট ব্লু মেরিন, যা ফেরিঘাটের কাছেই অবস্থিত। রিসোর্টটি যেমন বড় ঠিক তেমনই সুন্দর। এই রিসোর্টের 2য় তলায় বুফেট রেস্টুরেন্টের মতো খাবার ব্যবস্থা আছে। সেই সাথে আছে থাকার জন্য কক্ষের ব্যবস্থাও। পুরো 3য় তলা বুক করে নিয়েছেন অব্র সাহেব। মেয়ের বিয়ে বলে কথা। ঘাড়ে ঋণের বোঝা থাকতেও তিনি তার 2 কন্যার বিয়ের জন্য জমিয়ে রাখা 8 লাখ টাকার একটি টাকাও কখনো খরচ করেননি। 4 লাখ টাকা করে 8 লাখ টাকা 2 কন্যার বিয়েতে ব্যয় করবেন বলে জমিয়ে রেখেছিলেন। নাফিয়ার জন্য যখন আফিমের প্রস্তাব আসে, তখন সম্মতি দেওয়ার সময় চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল তার। এত বড় পরিবারের সাথে সম্বন্ধ করতে চলেছেন, বিয়ের খরচ ওঠাতে পারবেন তো? বিষয়টি প্রথম দিকে যতটা কঠিন লাগছিল তার কাছে, পরে আরও কঠিন মনে হয়েছিল যখন আফিম সেন্ট মার্টিনে বিয়ে করবার আবদার করে। কিন্তু এখন যেন চিন্তের ছিটে ফোটাও নেই অব্র সাহেবের।
বিয়েতে মেহমান বলতে শুধু আফিমের খালার পরিবার এবং চাচার পরিবার, মামা আর ফুফু নেই আফিমের। আর নাফিয়ার তরফ থেকে শুধুই তার মামার পরিবার, কারণ খালা চাচা ফুফু কোনোটিই নেই তার। রিসোর্টে প্রতিটি মেহমানের কক্ষ ভাড়া এবং খাওয়ার খরচ ব্যতীত তেমন কোনো খরচ করতে হচ্ছে না অব্র সাহেবের। আফিমের পরিবার কোনো শর্তও দেয়নি তাকে, এমনকি নাফিয়ার বিয়ের কাপড় নাফিয়াকে সাথে নিয়ে সানিয়া বেগমই কিনে দিয়েছিলেন। আফিমকে যে নাফিয়ার পরিবার কিছু দেয়নি এমনটি নয়, আফিমকে নিয়ে অব্র সাহেব গিয়েছিলেন কেনাকাটা করতে। মোট 40,000 ওখানে খরচ করে এসেছিলেন তিনি। বিয়ের জন্য 2টি রুম সুন্দর করে সাজানো হয়েছে, একটি ছেলেদের জন্য এবং অপরটি মেয়েদের জন্য। আর একটি রুম বিশেষভাবে সাজানো হয়েছে যাকে বলে বাসর ঘর। সন্ধে ঠিক 7:30 নাফিয়াকে সাজিয়ে বসানো হয়েছে মেয়েদের জন্য সাজিয়ে রাখা কক্ষটিতে। অন্যদিকে আফিমও বিয়ের শেরওয়ানিতে বসে যে অপেক্ষার প্রহর গুনছে। বধূ বেশে তার প্রিয়াকে দেখতে কতটা মনোমুগ্ধকর লাগতে পারে তা কল্পনায় আনতে বারংবার ব্যর্থ হচ্ছে সে। অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। রাত 8টায় কাজী সাহেব উপস্থিত হন বিয়ে পড়াতে। প্রথমে আফিমকে কবুল বলতে বলা হলেও সে তড়িৎ গতিতে বলে ওঠে কবুল, যেন কয়েক সেকেন্ড বিলম্ব উত্তর দিলে তার বউ ভেগে যাবে। উপস্থিত বড় বুজুর্গ ব্যক্তিসহ আফিমের কাজিনরা শব্দ করে হেসে ওঠে। সেই সাথে অনেকে তো বলেই বসে, তারা দেখছিস এখন দিয়েই বউ পাগলা। এদের হাসি বা কথায় বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করে না আফিম। সে তো দ্রুত বিয়েটা সেরে তার মিস শেখকে দেখতে চায়। এদিকে নাফিয়াকে কবুল বলতে বলা হলে মেয়েটি অনুভূতির সাগরে সাঁতরাতে সাঁতরাতে বেশ সময় নিয়েই বলে কবুল। অবশেষে চারদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। সবার মাঝে সে কি আনন্দ উল্লাস! বাসর ঘরে লাল গোলাপ দিয়ে সাজানো বিছানাটিতে চুপচি করে বসে আছে নাফিয়া আফিমের অপেক্ষায়। পুরো 10 দিন পার হয়ে 11 দিনের দিন লোকটিকে দেখবে সে। হৃদয় জোরে জোরে স্পন্দিত হয়ে জানান দিচ্ছে সে কতটা ব্যাকুল তার প্রিয়র দর্শন পেতে। অপেক্ষার প্রহর বেশি লম্বা হলো না। 5-6 জন মেয়ে কাজিন সহ কক্ষে প্রবেশ করলো আফিম। নাফিয়ার দিকে চোখ যেতেই থমকে দাঁড়ালো সে। সিঁদুর লাল রঙের বেনারসি শাড়িতে একটি রূপসী নিজেকে জড়িয়ে বসে আছে, যার চোখে গাঢ় কালো কাজল, ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, খোপায় গোজা ফুল। আফিমের হৃদস্পন্দন ক্রমশ বেড়ে চলছে। পুরো পৃথিবীটা যেন তার জন্য থেমে গিয়েছে, আর সে চোখ ভরে দেখে নিচ্ছে তার সদ্য বিয়ে করা এই মায়াবিনীকে। কক্ষে উপস্থিত কাজিনরা হেসে গড়াগড়ি খাচ্ছে আফিম ও নাফিয়া উভয়ের একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে। হঠাৎ একজন গিয়ে আফিমকে ধাক্কা দিয়ে বলে ওঠে, সারাত পড়ে আছে, তখন না হয় ইচ্ছে মতো দেখে নিস, তোর বউকে কেউ তুলে নিয়ে যাবে না। এখন যে তার পাশে বস, আমাদের ছবি তুলতে দে। ধ্যান ভাঙতেই আফিম কণ্ঠে বিরক্তি নিয়ে বলে ওঠে, বিয়ে করছি কি তোদের সাথে ছবি তোলার জন্য? যা বের হ আমার রুম থেকে, আমার বউয়ের সাথে শান্তিতে থাকতে দে। কাজিনদের মাঝে আবারও হাসির রোল পড়ে যায়। সবাই নানা কথা বলে মজা করতে আরম্ভ করে, আর এদিকে বেচারি নাফিয়া লজ্জায় লাল নীল হচ্ছে। সমুদ্র বিলাসের শ্রেষ্ঠ সময়টি হয়তো রাত, আর যদি রাতটি হয় জ্যোৎস্নাময়, তবে এর মুগ্ধতা অবর্ণীয়। রাতের নিস্তব্ধতা ঠান্ডা বাতাসের আলতো করে ছুঁয়ে যাওয়া, সমুদ্রের ঢেউয়ের শব্দে মন দুলে ওঠা, আকাশের বুকে মস্ত বড় চাঁদের উপস্থিতি যা তার জ্যোৎস্না দিয়ে পৃথিবীর অর্ধেকাংশের কুটকুটে অন্ধকার দূরীভূত করে এবং পৃথিবীতে প্রেরণ করে তাপহীন মনোমুগ্ধকর আলো। সেই সাথে জ্যোৎস্নার আলো যখন সমুদ্রের পানিতে প্রতিফলিত হয়, তখন পানিগুলো দেখতে যেন রাশি রাশি মুক্তোর দানা। আফিম ও নাফিয়া উভয়ই সমুদ্রের কিনারা ধরে ধীরে ধীরে পথ চলছে। একটু পর পর সমুদ্রের পানি ঢেউ হয়ে এসে আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে তাদের পা দুটো। একে অপরের আঙুলে আঙুল ঢুকিয়ে নীরবে হাঁটছে তারা। এমন মনোমুগ্ধকর প্রকৃতি ও পরিবেশ প্রিয় মানুষটির হাত ধরে হাঁটার অনুভূতি প্রকাশের কোনো শব্দ আছে কি? এই অনুভূতিটি শুধুই অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। কিছু বিশেষ অনুভূতি এমনই হয়, নামহীন ও বর্ণনাতীত। ধুকপুক করা হৃদয় ও লজ্জানুভূতি নিয়ে হাঁটার মাঝেই একটু পর পর তাকাচ্ছে নাফিয়া আফিমের দিকে। আফিমের ঠোঁটে হাসি নেই, তবে তার শান্ত চেহারা তার মনের প্রশান্তি ব্যক্ত করছে। আফিম হাঁটার মাঝেই হঠাৎ থেমে যায়, নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে,
চলো পানিতে খানিকটা ভিজে আসি। আফিমের কথায় অবাক হয়ে নাফিয়া বলে ওঠে, এই রাতে পানিতে? তো মোটেই না, আমার ভয় লাগে। তবে তো ভিজতেই হবে। ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে বলে ওঠে আফিম। নাফিয়ার তীব্র অসম্মতি জানিয়ে কিছু বলে ওঠার আগেই আফিম তার হাত ধরে হাঁটু অবধি পানিতে নিয়ে আসে। কাজটি এতটাই দ্রুত করে আফিম যে নাফিয়া কোনো প্রতিক্রিয়াই দেখাতে সময় পায় না। হাঁটু সমান পানিতে এসে আফিম থামতেই নাফিয়া আফিমকে জড়িয়ে ধরে ভয়ে। আফিমও জড়িয়ে ধরে নাফিয়াকে নিজের মাঝে। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, আমার বুকে লেপ্টে থাকার সুযোগ আরও পাবে, কিন্তু এ সময়ের এই মনোমুগ্ধকর সৌন্দর্যটা মিস করলে আর নাও পেতে পারো। আফিমের কথার কোনো উত্তর দেয় না নাফিয়া। সে ভয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরেই আছে। আসলে নাফিয়ার পানির আতঙ্ক আছে, তার জন্যেই এতটা ভয় পাচ্ছে সে। আফিম ধীরে ধীরে নাফিয়াকে নিজের বক্ষ হতে উঠিয়ে শান্ত কণ্ঠে নাফিয়ার চোখে চোখ রেখে বলে ওঠে, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, শুধু ওই দিকটায় তাকাও। ভালোবাসা এক অদ্ভুত রকমের অনুভূতি। এই অনুভূতিতে যেমন আছে বিশ্বাস, ঠিক তেমনই আছে ভরসা ও নির্ভরতা। আফিমের কথায় এক বুক ভরসা নিয়ে নিজের ভয়কে দূরে ঠেলে আফিমের বিপরীত দিকে ফেরে নাফিয়া। আহা, কি সুন্দর সেই দৃশ্য! আকাশে মস্ত বড় চাঁদ, আর চাঁদের আলো পানিতে পড়ায় পানি জল করছে। সেই সাথে হাঁটু অবধি পানিতে নামায় সমুদ্রের ঢেউয়ের পানির স্পর্শ মিলছে। ঠান্ডা বাতাস তো আছেই। মুহূর্তেই ভয় ভুলে এক রাস মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেল নাফিয়ার মন। হঠাৎই পেটে কারো দুহাতের স্পর্শে কেঁপে উঠল সে। আফিম পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। নাফিয়ার কাঁধে মুখ রেখে চোখ জোড়া বুজে নেয় আফিম। নাফিয়াও এর বিপরীত নয়, সেও নিজের চোখ জোড়া বুজে নিয়েছে। উভয়ই সমুদ্রের এই সৌন্দর্যে অনুভূতির সাগরে ডুব দিচ্ছে। এভাবেই অনেকটা সময় পার হবার পর আফিম নাফিয়াকে বলে ওঠে, চলো ওদিকটায় যাওয়া যাক। আফিমের কথায় সম্মতি দেয় নাফিয়া। উভয়ই পানি হতে উঠে আরো কিছুটা পথ চলে। হাঁটার মাঝেই নাফিয়া বলে ওঠে, আমরা ফিরবো কখন? নাফিয়ার প্রশ্নে তার দিকে তাকায় আফিম। অতঃপর বলে ওঠে, রাতটা এখানেই থাকছি। আফিমের কথায় অবাক হয় নাফিয়া। এমন একটি বিশেষ রাত আফিম সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিতে চাইছে। মুহূর্তেই মন খারাপ হয়ে যায় তার, কিন্তু তা প্রকাশ করে না সে। আফিম নাফিয়ার দিকে তাকিয়ে তার মন খারাপ হওয়াটা উপলব্ধি করে। ঠোঁটে বাঁকা হাসি টেনে সে বলে ওঠে, ওই দিকটায় তাকাও। আফিমের ইশারা অনুযায়ী সেই দিকটিতে তাকাতেই সে দেখতে পায় একটি ক্যাম্পিং তাঁবু। তাঁবুটির চারপাশটা এলইডি নেট লাইটস দিয়ে সাজানো। খুশিতে নাফিয়ার ঠোঁটে এক লম্বা হাসি ফুটে ওঠে। সে আফিমকে উদ্দেশ্য করে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে, আমি তাঁবুটির কাছে যাই। ঠোঁটে হাসি নিয়ে আফিম বলে ওঠে, তোমার জন্যই করা হয়েছে। বলে আর দেরি করে না নাফিয়া। এক প্রকার দৌড়ে তাঁবুর দিকে এগিয়ে যায় সে। নাফিয়ার উচ্ছ্বাস দেখে বেশ ভালো লাগছে আফিমের। সে ঠোঁটে হাসি নিয়ে নাফিয়ার পেছন পেছন এগিয়ে যায়। তাঁবুটির ভিতরে দুজনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে। একটি ছোট ম্যাট্রেস বিছানো আছে এবং তার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি গোলাপের পাপড়ি। খুবই সুন্দর লাগছে নাফিয়ার কাছে তাঁবুটি। সে আফিমের কাছে এসে ঠোঁটে আনন্দের হাসি নিয়ে বলে ওঠে, এতটা অনন্য না হলেও পারতেন আফিম। বাসর রাতে জ্যোৎস্না বিলাস তো অনেকেই করে, কিন্তু সমুদ্র বিলাস কজন করে? এত অসাধারণ চিন্তা কোত্থেকে আসে আপনার মাথায়? ঠোঁটে হাসি টেনে আফিম দুহাতে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে নিয়ে আসে। নাফিয়া চমকে আফিমের দিকে তাকায়। উভয়ই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে। আফিম ঠোঁটে একটু হাসি নিয়ে বলে ওঠে, পছন্দ হয়েছে? অনেক বেশি। এই বিশেষ রাতটিকে সত্যি আপনি ভীষণ বিশেষ করে দিয়েছেন, যা আমি কখনোই আশা করেছিলাম না। তবে তো তোমারও কিছু করা উচিত আমায় বিশেষ অনুভব করানোর জন্য। এ কথায় নাফিয়ার মুখখানি লজ্জায় লাল হয়ে যায়। কিন্তু আফিম যেহেতু তার জন্য এতটা করেছে, তবে তারও তো কিছু করা উচিত। নিজের মাঝে লজ্জাগুলোকে নিয়েই ধীরে ধীরে নিজের ঠোঁট আফিমের দিকে এগিয়ে নিয়ে যায় সে। আলতো এক স্পর্শ কপালে এঁকে দিয়ে আফিমের দুই চোখে এবং গালেও ঠোঁট ছুঁয়ে দেয় নাফিয়া। আফিম চোখ বুজে ভালোবাসা নিচ্ছে তার প্রিয়ার। গালে ঠোঁট ছোঁয়ানোর পর নাফিয়া
আফিমের ঠোঁটের দিকেও অগ্রসর হয়, কিন্তু একরাশ লজ্জা এসে বাধা দেয় তাকে। সে আর না এগিয়ে আফিমের বুকে নিজেকে লেপ্টে নেয়। নিজের বুকে নাফিয়ার অস্তিত্ব অনুভব করে চোখ বুজে রেখেই ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে আফিম। দু হাতে শক্ত করে নাফিয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, হাউ আর ইউ ফিলিং মিসেস আফিম ইবনান? আফিমের নেশালো কণ্ঠস্বরে নাফিয়া ধীরে ধীরে এক তীব্র ঘোরে জড়িয়ে পড়ছে। হৃদয়ের স্পন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, জানি না, তবে এক অন্যরকম ভালো লাগার অনুভূতি। আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, পূর্বের দুটি ধন্যবাদ তোলা ছিল, মনে আছে? হুম। কিভাবে ধন্যবাদ বলতে হয় শিখিয়ে দিয়েছিলাম। নাও গিভ মি থ্যাঙ্কস ইন দ্যাট ওয়ে। ধন্যবাদ বলা সেই পদ্ধতিটি মনে পড়তেই লজ্জায় লাল হয়ে যায় নাফিয়া। চোখ জোড়া বুজে থাকা অবস্থাতেই ঠোঁটে লজ্জা মাখা হাসি ফুটে ওঠে তার। ধীরে ধীরে আফিমের বক্ষ হতে মুখ উঠিয়ে তার চোখ পানে তাকায় সে। চেহারায় লজ্জা ও চোখে তার মাদকতা। জ্যোৎস্নার আলোতে নাফিয়ার এমন মোহনীয় রূপ আফিমকে একটি ঘোরের মাঝে নিয়ে যাচ্ছে। সে ঘোর লাগা কণ্ঠে নাফিয়াকে বলে ওঠে, টু ইট ফার্স্ট মিসেস আফিম ইবনান। আজ আফিমের কোনো আবদারই ফিরিয়ে দিতে চায় না নাফিয়া। নিজের লজ্জাকে যথাসম্ভব সংযত করবার চেষ্টা চালিয়ে এই অসাধ্য কাজটি করবার জন্য নিজেকে প্রস্তুত করছে সে। চোখ জোড়া বুঝে তার ঘোড়ার গতিতে স্পন্দিত হওয়া হৃদয় নিয়ে কচ্ছপের গতিতে আফিমের ওষ্ঠদ্বয়ের দিকে নিজের ওষ্ঠদ্বয় এগিয়ে নিতে থাকে নাফিয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের ওষ্ঠদ্বয় একে অপরকে স্পর্শ করে। আফিমের ওষ্ঠদ্বয় স্পর্শ পেতেই নাফিয়ার শরীরে যেন বৈদ্যুতিক শক লাগে। সে ছিটকে সরে আসে আফিমের থেকে। আফিম অবাক হয়ে তাকায় নাফিয়ার দিকে। নাফিয়ার এমনটি করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। আফিমের থেকে সরে এসে নিজের লজ্জারাঙা মুখখানি মাটির দিকে নুইয়ে রাখে নাফিয়া। তার হৃদস্পন্দন কতটা বেড়ে গিয়েছে তা তার নিঃশ্বাসের গতিই বয়ান করছে। আফিম নাফিয়ার এতটা লজ্জা পাওয়া দেখে ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে থাকে নাফিয়ার দিকে। আফিমকে নিজের দিকে এগোতে দেখে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে পড়ে নাফিয়া। ভীষণ লজ্জা লাগছে তার। বিশেষ করে আফিমের ঘায়েল করা চাহনি তার হৃদয়ে গিয়ে লাগছে। হঠাৎই সে নিজের কোমরে আফিমের হাত জোড়ার স্পর্শ অনুভব করে। সাথে সাথে কেঁপে ওঠে সে। সেই সাথে কাঁধে আফিমের গরম নিঃশ্বাসও অনুভব করতে পারছে। আফিম পিছন থেকেই নাফিয়ার গালে ঠোঁট ছুঁয়ে এক হ্যাঁচকা টানে নাফিয়াকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। অনতিবিলম্বে নাফিয়ার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে নেয় আফিম। এভাবেই ধীরে ধীরে একে অপরের সাথে আরও নিবিড়ভাবে জড়িয়ে পড়ে দুজনে। প্রকাণ্ড খোলা আকাশের নিচে ও বিশাল সমুদ্রের কিনারায় জ্যোৎস্নার আলোতে এক নবদম্পতি তাদের ভালোবাসার পূর্ণতার গল্প লিখছে। এই গল্পের পাঠক ওই খোলা আকাশ, প্রবাহমান বাতাস, বহমান সমুদ্রের পানি এবং আকাশের বুকে বিরাজ করা সেই মস্ত বড় চাঁদটি।